আসসালামু আলাইকুম প্রিয় ২৬ ব্যাচের শিক্ষার্থী, তোমাদেরকে আমি আয়রন ব্যাচ বলে ডাকি, কারণ আমরা কেমিস্ট্রি নিয়ে কাজ করছি তাই। সো তোমাদের দিক থেকে একটা বড় চাওয়া ছিল। চাওয়াটা আসলে কীরকম, যে তোমাদের সিনিয়র ভাইয়া আপুরা যারা ছিল ২৫ ব্যাচে, তাদের জন্য কেমশট নামে একটা সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজটা আমার কাছে আমার চ্যানেল থেকে অন্ততপক্ষে খুব ভালোভাবে চলছিল এবং বহুল সংখ্যক শিক্ষার্থী এই ক্লাসটা করতেছিল আর কি, রাইট? আমি বলবো না অনেক বেশি বেশি ভিউজ, এটা বলবো না, বাট আমার চ্যানেলের মধ্যে আমার কাছে ভালো লাগছে। পাশাপাশি আমার এই জায়গায় আমি দেখেছি অনেক ভালো পরিমাণে সাড়া পেয়েছে আর কি। তো সেখান থেকে তোমরা ২৬ ব্যাচে অনেকে এটা ক্লাস করতেছিলে, তার মধ্যে অনেকে এসে কমেন্ট করতেছিলে, ভাইয়া রাসায়নিক পরিবর্তনের উপরে যদি একটা সম্পূর্ণ প্লেলিস্ট আসো তাহলে খুব ভালো হইতো আর কি, এইটা একটা ক্লাসের মধ্যে। কিন্তু প্রবলেমটা কি জানো, ২৫ ব্যাচের শিক্ষার্থী যারা আছে তো তাদের কিন্তু শর্ট সিলেবাস, তো তাদের কিন্তু অনেক কিছু নাই, বাট তোমাদের কিন্তু আবার সবটা পুরো পড়তে হবে আর কি, রাইট? তো সব কিছু চিন্তাভাবনা করে পরে মনে হলো যে তোমাদেরকে একটা উপহার দেওয়া যাক। সেই উপহারটা কি আসলে, রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টার রয়েছে এটার মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ প্লেলিস্ট আকারে কাজ শুরু করতেছি আর কি এখানে। তো আমরা একটা লম্বা জার্নি দেবো, সাথে খুব বেশি পরিমাণে ভিডিও আসবে না, খুব বেশি বড় আসলে প্লেলিস্ট হবে না আর কি, ছোটোখাটো একটা প্লেলিস্টের মধ্যেই থাকবো, বাট কম্প্যাক্টভাবে সব কিছু যেন কাভার হয়ে যায় সেটা করবো আর কি। অ্যান্ড কীভাবে তুমি আসলে পড়াশোনা করলে এই চ্যাপ্টারটা তোমার আয়ত্তে থাকবে, এটা নিয়েও আসলে ভাইয়া কথাবার্তা বলবো কিন্তু আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে চলো আর কথা না বাড়ি, একদম আমরা দ্রুত শুরু করে ফেলি আর কি, ঠিক আছে? আচ্ছা, আমরা ১ নম্বর ক্লাসে কাজ শুরু করছি। কী, কী পড়বো না পড়বো সেটা বলবো। তো তার আগে একটু বলে রাখি, আমাকে তোমরা সবাই চিনো, তোমাদের নাইমুর ভাইয়া আমি। তো আমার পড়াশোনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি থেকে অনার্স করছি, দেন বুয়েটের মধ্যে মাস্টার্সে এনরোল করছি, হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি ট্র্যাকে। দেন হচ্ছে ৮ বছরের রসায়ন পড়ানোর একটা অভিজ্ঞতা আছে, তো সেখান থেকে তোমাদের সাথে অনলাইনে পড়াচ্ছি। আমার একটা বড় আকাঙ্ক্ষা আছে, তোমাদের সাথে সেটা শেয়ার করে ফেলি। সেটা হলো, আমার আকাঙ্ক্ষা হলো বাংলাদেশের প্রত্যেকটা বিজ্ঞান পড়ুয়া শিক্ষার্থীদের টেবিলে যেন আমি যেন পৌঁছতে পারি রসায়নের মাধ্যমে আর কি। রসায়ন আমার খুবই ফেভারিট, অ্যান্ড আমি রসায়নের প্রতি প্যাশনেট একজন মানুষ। তো চলো শুরু করতেছি। আমরা শুরুতেই যদি চ্যাপ্টার ম্যাপিং নিয়ে কথা বলি, যে আমাদের এই চ্যাপ্টারে আসলে কী কী আছে অ্যান্ড কতগুলো পার্ট হইতে পারে, কী কী হইতে পারে না হতে পারে, এটা জানা জরুরি কিন্তু, তাই না? তোমাদের একটা প্লেলিস্ট শুরু করার আগে ভালো একটা লেভেলের কোয়েরি থাকে যে ভাই আমরা কী করবো বা না করবো। চলো একটু দেখি। আমরা যে চ্যাপ্টার 4 পড়তেছি, চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন নামে। এই চ্যাপ্টারের যদি আমরা ম্যাপ করতে যাই যে শুরুতে কী কী আছে, এই চ্যাপ্টারের শুরুর দিকে তুমি পাবা হচ্ছে তোমার কাছে গ্রিন কেমিস্ট্রির একটা পার্ট পাবা। ধরো গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন, এইটার একটা পার্ট পাইলা। তারপরে ধরো তুমি যে এখান থেকে কী পাবা, তুমি এখান থেকে জাস্ট নর্মাল রিয়াকশন কিছু কথাবার্তা পাবা, সাথে তার মধ্যে কিছু শক্তির কথাবার্তা পাবা আর কি। কী শক্তি সেটা হচ্ছে আমাদের কাছে সক্রিয়ণ শক্তি, এটার কথাবার্তা পাবা। তারপরে তুমি এখান থেকে কি পাবা, আরও তুমি এখান থেকে রিয়াকশন রেট পাবা, রেট নিয়ে বহুত কথাবার্তা হবে। তারপরে এখান থেকে তুমি হচ্ছে যে সাম্যাবস্থা পাবা, তুমি এখান থেকে সাম্যাবস্থা পাবা, ঠিক আছে? সাম্যাবস্থা পাওয়ার পরে তুমি এখান থেকে কেপিকেসি পাবা, তাই না? তুমি এখান থেকে কেপিকেসি পাবা। কেপিকেসি পাওয়ার পরে তুমি এখান থেকে দেখবা যে অ্যাসিড বেস পাচ্ছ, অ্যাসিড বেস পাবা, সেটা পানির অটো আয়নীকরণ গুণফল থেকে শুরু করে সব কিছুর দিকে যাবে। তো তারপরে অ্যাসিড বেস পাওয়ার পরে এখানে আমরা আবার একটু বলে রাখি যে এখানে আবার বাফার দ্রবণ পাবো আর কি, এখানে আমরা আবার বাফার দ্রবণ পাবো। ৬ নম্বরে যদি কথাবার্তা বলি, এখান থেকে আমরা আরও কি পাবো, আমরা এখান থেকে হচ্ছে তাপ রসায়ন পাবো, আমরা এখান থেকে তাপ রসায়ন, যেটা ইংরেজিতে থার্মোকেমিস্ট্রি বলে, এইটা পাবো আর কি। সো মোটা থেকে কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে আছে, যদি আমরা একদম হেড ধরে ধরে কথা বলি যে কী কী আছে এই জিনিসগুলো। সো আমাদের বইতে এই ক্রোনোলজিতে আগাইছে, হ্যাঁ। তো বাট এইটা আসলে সবার শেষে পড়া দরকার, বাট আমরা একটা কাজ করি, যেহেতু আমরা আসলে বইয়ের সাথে মিলে আগাবো, তো আমরা একদম শুরু থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আগাই যাই আর কি। বুঝতে পারছো ঘটনাটা? ওকে, এখন ঘটনার মধ্যে আসো। আমরা তাহলে ম্যাপিং তো বুঝতে পারছি, তাহলে আমরা আমাদের প্ল্যানটা কেমনে করব? আমাদের প্ল্যানটা কি? আমাদের প্ল্যানটা হচ্ছে এই ক্লাসটার মধ্যে গিয়ে আমরা ফার্স্ট অফ অল টপিক ডিসকাশন করবো আর কি। টপিক ডিসকাশনে কী হবে, প্রত্যেকটা টপিক থেকে তোমার জন্য মেন্টাল ইমেজটা ক্লিয়ার থাকে যে ওই টপিকটা কী বলছে না বলছে, ধরে ধরে বোঝানোর কাজটা এটা আমি করবো আর কি, এটা আমার কাজ। দেন আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ক্যাটাগরি কেমন হয় এটা নিয়ে কাজ করব। কোয়েশ্চেন ক্যাটাগরি নিয়ে কাজ করব, যে কী কী টাইপের প্রশ্ন হইতে পারে এবং সেই প্রশ্নগুলো আসলে কেমন হয়, এটা নিয়েও কাজবাজ করলাম আর কি। দেন আমরা এখান থেকে কিছু সময় এমসিকিউ প্র্যাকটিস করব, কিছু সময় আমরা আসলে সিকিউবের আইডিয়া নিব, কিছু সময় আমরা আসলে ম্যাথের ক্ষেত্রেও প্র্যাকটিস করব আর কি, এইটা ঠিক আছে। তবে আরেকটা বড় কাজ, এই তিনটাই তো আমার কাজ, এই তিনটাই তো হ্যাঁ ইন ক্লাস কাজ। ধরো যে আমি করছি, এটা আমার কাজ, আর তোমার কাজ তাহলে কি?
তোমার কাজ থাকবে যে ভাইয়া কিছু হচ্ছে গাইডেন্স দিব, ঠিক আছে, কিছু গাইডেন্স দিব, সেই গাইডেন্সটাকে ফলো করা আর কি, কিছু গাইডেন্স দিব, সেই গাইডেন্সটাকে ফলো করা, এটা হচ্ছে তোমার কাজ। কী কী গাইডেন্স দিতে পারি সেটা ক্লাসের ভিতরে দেখা যাবে, যে কখন কী পড়তে হবে, কেন পড়তে হবে, কেমনে পড়তে হবে, সব কিছুই দিব, সেটা তোমার কাজ হচ্ছে ফলো করা আর কি। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ম্যাপিংটা, এই হচ্ছে আমাদের প্ল্যানিংটা আর কি। এখন এইটা যদি করি তাহলে আমাদের জন্য উপকারটা কী কী আছে? আমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে সিকিউ থাকবে হলো দুইটা সিকিউ থাকবে। এই চ্যাপ্টার থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি এমসিকিউ কয়টা থাকবে? না হলেও 5টা থেকে 6টা তো থাকবেই, না হলেও 5টা থেকে 6টা তো থাকবেই, ঠিক আছে, 6টা বা তার থেকে বেশি ধরো থাকলো আর কি, এরকম। আবার এটা তো গেল আমাদের একাডেমিকের কথা গেল, এটা আমাদের একাডেমিকের কথা গেল। আমরা যদি আবার অ্যাডমিশনের যদি কথার মধ্যে আসি, আমরা যদি আমাদের অ্যাডমিশনের যদি কথার মধ্যে আসি, সো অ্যাডমিশনের কথার মধ্যে গিয়েও তুমি কিন্তু এখানে চিন্তা করো, তুমি এখানে ইঞ্জিনিয়ারিংয়ের কথা চিন্তা করো, তুমি এখান থেকে ভার্সিটির কথা চিন্তা করো, ঠিক আছে, ভার্সিটি প্রোগ্রাম। তারপরে ধরো তুমি এখান থেকে মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের কথা চিন্তা করো, এমএপি, ঠিক আছে। তো সবগুলোর ক্ষেত্রে তোমার আসলে কী আসবে ভাই, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে। সো এর বাইরেও আরেকটা কথা আছে, যারা কিনা অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন নিচ্ছে আর কি, কেমিস্ট্রি অলিম্পিয়াডের জন্য বেশ কয়েকজনের সাথে আমার কানেকশন আছে। তো তারা যদি মনে করো যে ভাইয়া ওইভাবেও পড়া যাবে কিনা, হ্যাঁ পড়া যাবে। তো যেহেতু একটা প্লেলিস্ট তৈরি করতেছে, যতটুকু পূর্ণাঙ্গ লেভেলে বা ডেপথে যাওয়া যায় অতটুকু লেভেল থেকে তৈরি করবো আর কি। এই ক্লাসটা আবার 26 যেমন দেখতেছো, 25ও দেখতে পারো এই এডমিশনের জন্য, পাশাপাশি এইটা আবার 27ও দেখতে পারো, যে সকল ব্যাচ সামনে আর আসতেছে আর কি, এরকমটা। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? প্ল্যানটা মনে হয় সলিড। এবার চলো আমরা সামনের দিকে মুভ করি। আচ্ছা, আগে একটা জিনিস বলে রাখি, তোমরা আমাদের কমিউনিটিগুলো আসলে কোথায় কোথায় পাবা। আমার যদি কমিউনিটির কথা চিন্তা ভাবনা করে তোমাদের বলি, যে ফেসবুক পেজ আছে একটা অক্সিকেম নামে, তো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে তুমি ভিডিওর বর্তমানে দেখছো হয়তো বা, যে সেটা হচ্ছে যে অক্সিকেম একাডেমিক টু অ্যাডমিশন নাম দেওয়া আছে। এর বাইরে তুমি আমাদের গ্রুপ আছে অক্সিকেম লার্নিং হাব নামে, তুমি এখানে কানেক্ট হয়ে যেতে পারো, তুমি সেখান থেকে কথাবার্তা বলতে পারবা। তারপরে হচ্ছে যে টেলিগ্রামের গ্রুপ আছে, সেখানে আমরা হচ্ছে যে ক্লাস নোট থেকে শুরু করে বিভিন্ন নোট শেয়ার করি, বাট কথাবার্তাগুলো ওখানে আসলে হয়। তো এই হচ্ছে 4টা হচ্ছে আমাদের কমিউনিটি আর কি। এরকম শুরুতেই আসতেছি গ্রিন কেমিস্ট্রির পার্ট থেকে। আমরা যেমনটা বলছিলাম যে আমাদেরকে শুরু করতে হবে গ্রিন কেমিস্ট্রি থেকে। গ্রিন কেমিস্ট্রি আসলে কী জিনিস? গ্রিন কেমিস্ট্রি বলতে এরকম যে এমন একটা টাইপের রসায়নের কথা বলা হয়েছে, যে রসায়নের মধ্যে আমরা যদি থাকি তাহলে পরিবেশের কোনো ক্ষতি হবে না আর কি, এরকম কথা বলছে। তাই এখন কী কী জিনিস নিয়ে কাজ করে রসায়ন? যখন কাজ করতে যায়, রসায়ন তো দুটো জিনিস নিয়ে ধরো কাজ করে হচ্ছে দ্রব্য নিয়ে কাজ করে হচ্ছে যে দ্রাবক নিয়ে কাজ করে আর কি, তাই তো? এই দুটো নিয়ে মূলত কাজ করে। তাহলে আমাদের এই দ্রব্যটাকে কন্ট্রোল করতে হবে, আমাদের এই দ্রাবকটাকেও কন্ট্রোল করতে হবে আর কি। পাশাপাশি আরেকটা ব্যাপার, রসায়ন নিয়ে কাজ করতে গেলে আমাদের একদম পরিবেশ যেহেতু বলতেছি না, অল অ্যারাউন্ড মানুষের কথাবার্তার মধ্যে, তো মানুষগুলো আমরা দেখা যায় যে আমরা কী হিসেবে ইউজ করি রসায়নকে, অনেক সবচেয়ে বেশিভাবে যেটা ইউজ করি সেটা মনে হয় জ্বালানি হিসেবে ইউজ করে থাকি আর কি, সবচেয়ে বেশিভাবে যেটা ইউজ করে থাকি সেটা আমরা জ্বালানি হিসেবে। তো এখানেও একটা গ্রিন কেমিস্ট্রি একটা পার্ট আসবে। এর বাইরে যখন এই কাজবাজগুলোর করা শেষ, তো আমাদের জন্য কি থাকে, একটা বর্জ্য থাকে, বা আমরা যেটাকে ইংরেজিতে ওয়েস্ট বলতেছি, তো সে ওয়েস্টও থাকে। তো ইন টোটালি যদি আমরা চিন্তাভাবনা করে বলি, আমাদের কাছে এই সবুজ রসায়নের পার্ট হিসেবে এই 4টা পার্টই থাকবে। কী কী পার্ট থাকবে? দ্রব্য, দ্রাবক, জ্বালানি আর বর্জ্য। এগুলোকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, তাহলে পরিবেশ ভালো থাকবে আর কি, ঠিক আছে। এবার আসেন কী বলছে ঘটনার মধ্যে দেখে, যে আগেটা যদি বলে রাখি, এইটা করলে আমাদের ধরো যে বই যদি কেউ না পড়তে চাও, যে এটা দিয়ে শুধুমাত্র কমপ্লিট করে হলো তাও হয়ে যাবে আর কি, বাট কখন বই যাইতে হবে সেটা পরে বলে দিব, ঠিক আছে। আসেন, রসায়নের যে শাখায় সকল ধরনের রাসায়নিক কার্যক্রম এমনভাবে পরিচালিত হয় যেন পরিবেশ দূষণ সর্বনিম্ন পর্যায়ে থাকে, তাকে হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বলে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এইটা দেখা যায় যে ক ক্ষয়ের মধ্যে আসতে পারে, ক ক্ষয়ের জন্য আসতে পারে, এই জন্য এটাকে পড়ে রাখবা একটু। তো এটার ভিত্তি কয়টা আসলে? এর ভিত্তি হচ্ছে 4টা ভিত্তি কী কী? একটা হচ্ছে রাসায়নিক দ্রব্য, একটা হচ্ছে দ্রাবক। রাসায়নিক দ্রব্যের মধ্যে কী বলছে? বিক্রিয়ায় ব্যবহৃত এবং উৎপাদিত সকল রাসায়নিক দ্রব্যের বিষাক্ততা মানে হচ্ছে যা খাইলে ঝামেলা হয় সেটা, সে দূষণের সম্ভাবনা যত সম্ভব কম রাখতে হবে আর কি। তার মানে কেমিক্যাল ইউজ করলে তো ঝামেলা হবেই, তাই না? বাট আমাদেরকে তাহলে কী করতে হবে? যত সম্ভব এই বিষাক্ত বা এই দূষণের অবস্থাটা কমায় রাখা যায় আর কি, ঠিক আছে। এটা তারপর হচ্ছে অতি বিষাক্ত রাসায়নিক দ্রব্য পরিহার করাই ছিল আর কি, যেটা খুব বেশি ঝামেলা করে, তো এটা আসলে না খাওয়াই ভালো। তারপর কি বলতেছে? দ্রাবকের কথা বলতেছে, গ্রিন দ্রাবক ব্যবহার করলে কম দূষণ ঘটায় এমন দ্রাবক ব্যবহার করতে হবে আর কি, ঠিক আছে। সো দ্রাবক ধরো যে অনেকগুলো তো হয়, পানি যেমন একটা ভালো দ্রাবক, এটা খেলে আমাদের কোনো ঝামেলা হয় না, তাই না? তো এই জন্য হচ্ছে যে এটা ব্যবহার করা সবচেয়ে ভালো, সবচেয়ে সব দিক থেকে সেফ।
বাট কখনো কখনো দেখা যায় যে আমাদের অন্য কোনো দ্রাবক আসলে ইউজ করতে হয় আর কি। যেমন ধরো আমরা যদি বেনজিন ইউজ করি, যেমন ধরো আমরা যদি অ্যালকোহলগুলো দ্রাবক ইউজ করি, তো এগুলো কিন্তু আসলে ঝামেলা হতে পারে। তো এই জন্য হচ্ছে দেখা যায় কি যে এগুলো ব্যবহার করার সময় একটু যারা পরিবেশের জন্য হুমকি না ওইগুলোকে ব্যবহার করতে পারলে ভালো আর কি। দ্রাবক পুনরুদ্ধার বা পুনঃচক্রায়ন, এইটাকে তোমরা অলরেডি এটা সবাই জানো। এটা কি জানো বলো তো? রিসাইকেল। এটা হচ্ছে ওই যে রিসাইকেলের কথা তোমরা জানো মনে হয়, ওই যে আমাদের বোতলে পানি খাই, তো সেই পানির বোতলেও রিসাইকেল একটা চিহ্ন দেওয়া থাকে ট্রায়াঙ্গেলের মতো, এরকম একটা চিহ্ন মনে হয় দেওয়া আছে, খেয়াল করছে মনে হয়, এরকম এরকম একটা চিহ্ন দেওয়া আছে আর কি, রিসাইকেল। সো রিসাইকেল যোগ্য জিনিস ব্যবহার করতে পারলে ভালো, যে একই জিনিস বারবার ইউজ করতেছি তাহলে পরিবেশের মধ্যে কোনো একটা জিনিস এক্সট্রা হয়ে গেল না আর কি। তারপর বিকল্প দ্রাবক ব্যবহার করতে পারলে ভালো হয় আর কি। ঠিক যেরকমটা বলতেছিলাম, যেমন ধরো যে মানে বেনজিন ধরো ইউজ করা খুব ঝামেলা, বেনজিন আসলে একটু বিষাক্ত টাইপের, তো ওটাকে ইউজ না করে আমরা যদি হেক্সেন ইউজ করি আর কি, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম কোন দ্রাবকটা কোথায় ইউজ করতে পারলে ভালো, এরকম। সো তোমাকে এই সবগুলো জিনিস পড়া লাগবে না, এখান থেকে তোমার এমসিকিউ এর জন্য আসলে চারটার এই নীতিগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখা লাগবে, এই জন্য কিন্তু ভাইয়া দিচ্ছি আর কি, বুঝতে পারছো? ওকে। আবার দেখা যায় কি জ্বালানির কথা বলতেছে, যে জ্বালানির ক্ষেত্রে কি বলা হয়েছে, যে নবায়নযোগ্য জ্বালানি সর্বাধিক ব্যবহার করতে পারলে ভালো, তারপর জীবাশ্ম জ্বালানি সীমিত রাখা, তারপর শক্তি সাশ্রয়ী জ্বালানি ব্যবহার করতে পারা, তারপর হচ্ছে যন্ত্রের দক্ষতার মতো বিষয়কে প্রাধান্য দিতে হবে আর কি, এরকম। তারপর যদি বর্জ্য যদি কথা চিন্তা করি বা ওয়েস্টেজের কথা, যে বর্জ্যের ধরন অনুসারে সমরূপ বর্জ্য একই পাত্রে সংরক্ষণ করতে হবে আর কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি জানি না যে তোমরা এরকমটা দেখছো কিনা, বাট ধরো যে আমাদের ময়লার যেখানে আমরা রাখি, সে ময়লার এখানে ধরো সাধারণত দুইটা আলাদা করে কি বলে ওর নাম, ডাস্টবিন রাখা দরকার বা পট রাখা দরকার আর কি। হ্যাঁ, তুমি দেখবা যে কোথাও কোথাও কি আছে, কোথাও কোথাও ব্ল্যাক আছে, কোথাও দেখবা যে গ্রিন টাইপের দুইটা আলাদা থাকে আর কি। সো গ্রিন মানে হচ্ছে যেখানে যেটাকে আবার রিসাইকেল করা যেতে পারে বা যেটা হচ্ছে অর্গানিক টাইপের, তো ওইটাকে রাখা উচিত কোথায় আসলে বলো তো? গ্রিনটার মধ্যে। আর অন্য কিছু রাখা উচিত যেটা, যেমন ধর গ্লাস, প্লাস্টিক, এগুলো রাখা উচিত তখন কোথায়? তখন রাখা উচিত হচ্ছে তোমার এই ব্ল্যাকটার মধ্যে। এরকম টাইপের কিছু আছে, ওয়ার্ল্ড ওয়াইড আছে, কোথাও রেড আর ব্ল্যাকও আছে, রেড আর গ্রিনও আছে আর কি, ঠিক আছে? তো তোমাদের কারোর চোখের সামনে পড়ে থাকলে জানাইও এটা, যে আমি এরকম টাইপের কখনো দেখছি যে ওয়েস্টগুলোকে ম্যানেজ করার জন্য এরকম আলাদা আলাদা করে বক্স রাখা আছে আর কি। এবার যদি দেখি যে নিরাপদ পরিত্যাগ, মানে বর্জ্যের লঘুকরণ, প্রশমন বা পুড়িয়ে ফেলা, এরকম টাইপের। ধরো যে তুমি কি কইছে, গ্লাস, এটা তোমার কাছে ওয়েস্ট হয়ে গেছে, একটা জিনিস প্লেট ভেঙে গেছে আর কি, তখন তুমি কী করবা? তখন তুমি কি হচ্ছে যে ওইটা শুধুমাত্র যদি ময়লা কালেক্ট করে তো ওইখানে ফেলাই দিলেই হয়ে গেল আর কি। তো ময়লা উনি কালেক্ট করে নিয়ে গেছে এক জায়গায়, অন্য কেউ কিন্তু ওই ময়লাটাকে আবার হাত দিয়ে দেখা যাবে যে কি ওইটাকে সরায়ে মানে ওখান থেকে কিছু জিনিস বের করে আবার সেল করার দিকে নিয়ে যায় আর কি, বা পুনঃ চক্রায়নের দিকে কিন্তু নিয়ে যায়। তো তখন তার হাত তো কেটে যেতে পারে, তাই না? তখন তাহলে কী করা উচিত, যে ওইটাকে তুমি আবার ধরো কী করতে পারো, আলাদা করে প্যাকেট করে সুন্দরভাবে দিতে পারো, যাতে করে উনি বুঝতে পারে যে ওরা হাত দিয়ে তুলেও ওনার হাত যেন কেটে যেন না যায়। তো এই জন্য হচ্ছে কি পরবর্তীতে এইটাকে সুন্দরভাবে মানে ফেলে দেওয়া লাগবে আর কি। কিছু সময় যদি লিকুইড হয়, তাকে যদি খুবই ডেন্স একটা হয়, বা যদি হচ্ছে দেখা যায় শক্তিশালী কিছু একটা হয় যা ক্ষতি করতে পারে, ওটাকে লঘু করতে পারো। তারপর যদি একটা অ্যাসিড হয়, তাকে একটু প্রশমিত করে তারপর তাকে ওয়েস্ট আকারে ফেলে দিতে পারো। কিছু যদি হয় তাহলে পুড়িয়ে ফেলার মাধ্যমে করা যেতে পারে, এরকম কাজগুলো করা যেতে পারে আর কি। আর লাস্ট বলতে রিসাইকেলের কথা আমরা বলছি, ঠিক আছে? এটা যদি রিসাইকেল করতে পারা যায় খুবই ভালো আর কি, এবং এটার দিকে সবাই কিন্তু বেশি বেশি বের করে আমরা ফোকাস দিয়ে থাকি, বুঝতে পারছেন? তো এই হলো 4টা গ্রেন কেমিস্ট্রি। সো এই পার্টটা আসলে খুব বেশি জরুরি না, বাট বইয়ের মধ্যে যেহেতু শুরুতেই শুরু করছে, দ্যাটস আমরা পড়ে ফেলছি, মনে হয়েছিল যে আমরা একটা মনে হয় বাংলা পড়লাম আর কি, এরকম টাইপের। এবার আমরা চলো কেমিস্ট্রি পড়তে চাই, ঠিক আছে? এখন আমাদের কাছে ওই জিনিসগুলো চলে আসতেছে, যে ধরো অ্যাটম ইকোনমি বলতেছে কাকে বলে? কোনো একটা বিক্রিয়ার কাঙ্ক্ষিত উৎপাদের মোট আণবিক ভর এবং বিক্রিয়াটিতে ব্যবহৃত সকল বিক্রিয়কের সংকেতের আণবিক ভরের সমষ্টির অনুপাতকে বলে অ্যাটম ইকোনমি বলে আর কি, অ্যাটম ইকোনমি বলে। সো অ্যাটম ইকোনমি কাকে বলতেছে? অ্যাটম ইকোনমিকে আমরা একটু ইংরেজিতেই লিখলাম, কিছু মনে করো না, কারণ হচ্ছে বইয়ের মধ্যেও লেখা আছে তাই, ইকোনমি। ওকে, অ্যাটম ইকোনমি তাহলে কী দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি, ই দিয়ে প্রকাশ করি। এটাকে কি বলা হয় বলো তো? যে বললো উপাসে কি, উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে টার্গেট প্রোডাক্ট, উপরে থাকবে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদিত, বলতেছে না? ধরো যে টার্গেট প্রোডাক্ট, ঠিক আছে? এর টার্গেট প্রোডাক্টের আণবিক ভর, উপরে। তারপর নিচে তাহলে কি দিবা? নিচে দিবা হচ্ছে সকল বিক্রিয়কের বা উৎপাদের আর কি, হ্যাঁ, নিচে দিবা সকল বিক্রিয়কের মোট আণবিক ভর,
এটা দেওয়ার পর তাকে তুমি কি করবা 100% দিয়ে গুণ করবা, তাহলে তুমি এই যে পার্সেন্টেজের মধ্যে কি চলে আসবে, অ্যাটম ইকোনমিটা চলে আসবে আর কি, তাই না? তাহলে চলো আমরা একটু এক্সাম্পল আকারে বের করে দেখি কি ঘটনা ঘটে। পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসছিল, পরীক্ষায় আসছিল, ঠিক আছে, এসএসসি পরীক্ষাতেই আসছে, বাট কোন বোর্ডে আসছে এই মুহূর্তে মানে ধরো লিখতেছি না আর কি বোর্ডের নামটা, বাট বোর্ডে আসছিল এরকম কি আসছে যে C6H12O6, এটা কি জানো আমাদের কাছে গ্লুকোজ। সেখান থেকে আমরা এটাকে প্রসেস করছি, প্রসেস করে কি পাওয়া গেল C2H5OH প্লাস আমরা এখান থেকে কী পাইছি কার্বন ডাইঅক্সাইড পাইছি। তাহলে এটাকে ধরো যে ব্যালেন্স করার সময় এখানে 2 দিছি, ব্যালেন্স করার সময় এখানে 2 দিছি, ব্যালেন্স হয়ে গেছে। এটা হলো একটা বিক্রিয়া। আবার ধরো লিখছি C2H5Br ইথাইল ব্রোমাইড, এর সাথে ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া দিছে, দেওয়ার পরে এখান থেকে কী পাইছে C2H5OH অ্যালকোহল পাইছে, বাট পাশাপাশি এখানে আবার KBr তৈরি করছে। প্রশ্ন কি, প্রশ্ন করছে এরকম দুইটাই তো আমাদের কাছে কি দিছে, ইথানল তৈরি করছে আর কি, দুইটাই তো আমাদের কাছে ইথানল তৈরি করে দিছে। দুইটা যদি আমাদের কাছে ইথানল তৈরি করে দেয়, তাহলে এবার তুমি আমাকে বলো তো, দুইটা যদি আমাকে ইথানল তৈরি করে দেয়, তাহলে তুমি আমাকে একটু বলো যে কোনটা তোমার কাছে ভালো আর কি ইথানল তৈরি করার জন্য। এটা হচ্ছে মূল প্রশ্নটা ছিল এরকম যে কোনটা আমাদের কাছে ভালো প্রসেস ইথানল তৈরি করার ক্ষেত্রে। তখন তুমি দেখবে কোনটা, যেটা অ্যাটম ইকোনমিটা যত বেশি সেটা কিন্তু অত ভালো। যেটা কি বলছি, অ্যাটম ইকোনমি যত বেশি ওইটা কিন্তু ভালো বা লিখতে পারো যে বা গ্রিনার পদ্ধতি লিখতে পারো আর কি, বা গ্রিনার প্রসেস লিখতে পারো। বইয়ের মধ্যে গ্রিনার শব্দটাকে বাংলায় লিখছে, তো এটা আসলে কি গ্রিনার প্রসেস লিখতে পারো আর কি। কখন যত অ্যাটম ইকোনমিটা বেশি হবে আর কি, ঠিক আছে। তাহলে একটু বের করে দেখেন তো কখন কারটার জন্য কত হয়, একটু বের করে দেখেন। এটার জন্য যদি আমরা চিন্তা করি, এটার জন্য যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে এটার জন্য AE কত আসে একটু দেখো। সো এটা বের করার আগে, ভরটা বের করার আগে একটা কাজ করি, ঠিক আছে, একটা ছোট্ট কাজ করি। কাজটা হলো কীরকম, এদের প্রত্যেকটা ভরগুলোকে লিখে নিই আগে এরকম, তাহলে মানে সুবিধা হবে আমাদের জন্য। তাহলে M of C2H5OH এটা হচ্ছে কি ইথানল, ইথানলের ভর কত হয় আগে বের করে দেখো তো। কার্বনের ভর হচ্ছে 12 দুগুণে 24, 12 দুগুণে 24, তার সাথে হলো 6টা হাইড্রোজেন মানে হচ্ছে 6, অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে হচ্ছে 46। এটা কত হলো তাহলে 46। আবার আমরা যদি এখানে কার ভর লাগবে, আমাদের এই গ্লুকোজের ভরটা লাগবে, তাহলে এম অফ গ্লুকোজ তাহলে কত, M of C6H12O6 এটার সমান হলে কত 180। আবার এটা লিখছি একটা M of C2H5 তারপরে হলো ব্রোমিন, তাই না, এইটার ভর কত আর কি দেখি একটু আমরা। এটার ভরটা বের করা লাগবে, এটা মানে আমার মুখস্থ নাই। 12 দুগুণে হচ্ছে 24, 24-এর সাথে 5, 5-এর সাথে হচ্ছে 80 কেন, ব্রোমিনের ভরটা হচ্ছে 80 তাই। আচ্ছা যোগ করে দিচ্ছি আমরা, এখানে যোগ করে দিলে কত আসলো 109 আসছে আর কি। 109 কত হবে গ্রাম পার মোল আর কি এরকম। তারপরে কি হইতে হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভর কত, পটাশিয়াম হাইড্রোক্সাইডের M মানে হচ্ছে আণবিক ভরটা কত, সেটা তাহলে কত হবে, পটাশিয়ামের জন্য হচ্ছে যেন কত হয় 39, তাই না। আচ্ছা, আর তারপরে হচ্ছে অক্সিজেনের জন্য হচ্ছে 16, তারপরে এটার জন্য হলো 1, যোগ করলে তাহলে কত হয়েছে 56 আর কি। তো আমরা সবগুলোর দেখা গেল ভরগুলো পেয়ে গেছে। এবার আমাদের কাজটা একটু সহজ হয়েছে, তাই না। সে অ্যাটম ইকোনমি বের করার সময় এটার জন্য যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে 46 ইন্টু কিন্তু 2 ডিভাইডেড বাই 180 ইন্টু কত হবে, ইন্টু হচ্ছে 100%। হিসাব নিকাশ করলে কত আসে এটা একটু দেখো। তাহলে কত হইল 46 ইন্টু 2 ইন্টু হইলো 100 ডিভাইডেড বাই 180 নিলাম, তাহলে কত আসলো আমাদের কাছে 51.11 এত পার্সেন্ট আসছে। কার জন্য, এটার জন্য অ্যাটম ইকোনমিটা আসছে হচ্ছে এত, বুঝতে পারছি। আচ্ছা, এবার যদি আমরা এইটার জন্য বের করি তাহলে কত হয় দেখি। এখানকার জন্য যদি আমরা অ্যাটম ইকোনমি বের করি এই রিয়েকশনটার জন্য, তাহলে তখন কত হবে, উপরে যাবে হচ্ছে 109, নিচে আসবে কত 180। এইটাকে যদি আমরা গুণ করে দিতে পারি, আমরা একটু ভুল লিখছি এখানে, 109 তো না, উপরে হচ্ছে কত 46, উপরে যাবে হচ্ছে 46, নিচে আসবে কত, নিচে আসবে হচ্ছে এই দুটো কিন্তু যোগফল, তাহলে 109 প্লাস 56 এই দুটো কিন্তু যোগ করে দিতে হবে, যোগ করে দিয়ে এই দুটোকে যোগ করে দিয়ে তার সাথে আবার 100% কিন্তু করা লাগবে।
এবার তুমি আমাকে বলো তো কোনটার ক্ষেত্রে কী হয়, 46 ডিভাইডেড বাই 109 প্লাস 56 এরকম দিলাম, তাহলে কত আসলো এত, ইন্টু দিলাম হচ্ছে 100, তাহলে কত আসলো 27.87 এত %। একটু তোমরা ক্যালকুলেশনটাকে একটু মিলাই দেখো আমার সাথে, যে আমি কোথাও চাপতে গিয়ে ভুল করে ফেলছি কিনা আর কি। ভুল কিন্তু মানুষের হয়েই যায়, মানুষ কিন্তু আসলে ভুলের ঊর্ধ্বে না, হ্যাঁ এরকম। সো দুটার ক্ষেত্রে আমরা কি বের করে ফেলছি, তার অ্যাটম ইকোনমি কিন্তু বের করে ফেলছি। দুটার ক্ষেত্রে আমরা কি বের করে ফেলছি, তার অ্যাটম ইকোনমি বের করে ফেলছি। সো এটারও অ্যাটম ইকোনমি আমরা জানি, এটারও জানি, তাহলে কোনটার জন্য ভালো হবে? তাহলে প্রথম প্রসেসটা আমাদের জন্য ভালো। কেন? কারণ এটার জন্য টার্গেটেড প্রোডাক্ট বের করার জন্য অ্যাটম ইকোনমিটা দেখলাম এটা বেশি আর কি। ব্যাপারটা বুঝতে পারছি? সো অ্যাটম ইকোনমি কীভাবে বের করে? টার্গেট প্রোডাক্টের আণবিক ভর ডিভাইডেড বাই মোট উৎপাদের ভরও করতে পারো বা সকল বিক্রিয়কের ভরও করতে পারো আর কি। ক্লিয়ার কথাটা? বাট ব্যালেন্স সহকারে কিন্তু করতে হবে আর কি, করছি। সো এটা কিন্তু পরীক্ষায় অলরেডি ছিল, সো এটা তোমাদের পারতে হবে, একটু পারতে পারলে ভালো। এবার আসো পরের পার্টে দেখে যাই, অ্যাটম ইকোনমির পরে এটা আস্তে আস্তে হচ্ছে ই ফ্যাক্টর। ই ফ্যাক্টর জিনিসটা কি? ই ফ্যাক্টর জিনিসটা হচ্ছে, ই ফ্যাক্টর ব্যাপারটা কি, এটাকে আমরা, ইটা মানে হচ্ছে ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ঠিক আছে? তার মানে এইটা দেওয়ার উপর কাজ করতেছে মূলত কোথায় গিয়ে, তুমি যখন বর্জ্য নিয়ে কাজ করতেছো, অর্থাৎ তুমি যখন ওয়েস্টেজ নিয়ে কাজ করতেছো, লেখাটা বাঁকা হয়ে গিয়ে খুবই কেমন লাগতেছে দেখতে আমার নিজের কাছে, একটু সোজা করে দিই, ঠিক আছে? এটা হচ্ছে কেমন, ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ওকে, এখন এইটা কি জিনিস, কীভাবে কাজ করে? এটাও আগের মতোই কাজ করে, বাট এটা কাজ সাথে কাজ করবে আসলে শুধু পরিবেশের যেন ক্ষতি যেন না হয়। পরিবেশের ক্ষতি কখন হইতো? যখন আমরা যদি ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে কি, যাদের মধ্যে পরিবেশের ক্ষতি হয় এমন জিনিসগুলা, বর্জ্য যেগুলো তৈরি করতেছে বা পার্শ্ব উৎপাদ যেগুলো তৈরি করতেছে, এই জিনিসগুলো যদি বেশি পরিমাণে হয় তখন আমাদের জন্য ক্ষতি, তাই না? চলো আমরা জিনিসটা একটু দেখি কোথায় জন্য কী কী হবে বা কেমন বের করে আর কি। এই ই ফ্যাক্টরটা, ই ফ্যাক্টরটা কীভাবে বের করে, ই ফ্যাক্টর কীভাবে কাজ করে বা কীভাবে বের করে আর কি। এইটা বের করে হইল, তোমার উপরে থাকতে হবে টোটাল ওয়েস্ট, ঠিক আছে, প্লাস আনরিয়েক্টেড মানে বিক্রিয়াহীন রিঅ্যাক্টেন্ট, এটার পরিমাণটা, ঠিক আছে, রিঅ্যাক্টেন্ট এদের যে পরিমাণটা হয় এই পরিমাণটা নিতে হবে তোমাকে কেজিতে নিতে হবে আর কি। বি কেয়ারফুল, এই কথার মধ্যে আসতেছে, জিনিসটা বুঝাই আসবো। তারপর তোমাকে কি করতে হবে, টোটাল প্রোডাক্টের ম্যাস, এইটারও ভরটা তোমার নিতে হবে হচ্ছে কেজিতে। এইটাকে নেওয়ার পরে তোমার কাছে আসবে। এখন এইটা কিন্তু আমাদের ওই আণবিক ভরের সাথে কানেকশন না, ঠিক আছে? আণবিক ভর তো আমাদের কাছে থিওরিটিক্যাল একটা কথাবার্তা ছিল, তাই না? বাট এটা হচ্ছে আমাদের রিয়েল কেসের কাহিনী আর কি। ধরো তুমি হিসাব নিকাশ করতে গেছো 20 দিয়ে, তুমি ধরো 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নিয়ে বিক্রিয়া শুরু করছো, করার পরে তুমি ক্যালসিয়াম অক্সাইড পাইছো, পাশাপাশি তুমি এখান থেকে কার্বন ডাই অক্সাইডও পাইছো, ঠিক আছে? এটা হলো তোমার কাছে টার্গেট প্রোডাক্ট, আর এটা তোমার কাছে হলো ওয়েস্ট, এটা হলো তোমাদের কাছে ওয়েস্ট, এটা। এখন তুমি দেখা গেলো এখান থেকে পাইছো কত, এখান থেকে পাইছো 10 গ্রাম পাইছো, এইটা তুমি 10 গ্রাম পাইছো ধরো যে এইটা, ঠিক আছে, এরকম। তখন তুমি এই কেজের জন্য ই ফ্যাক্টর তাহলে কত হবে, এই কেজের জন্য ই ফ্যাক্টর তাহলে কত হবে, ই ফ্যাক্টর হবে হচ্ছে এরকম 10 ইন্টু 10⁻³ কেজিতে যেহেতু নিতে বলছে, ঠিক আছে? সো একই কথা, যদি কাটাকাটিও যাবে তবুও জাস্ট বললাম আর কি। এটা তাহলে কত প্রোডাক্ট, এটা পাইছি হচ্ছে 10 ইন্টু 10⁻³ এত কেজিতে নিছি, নিয়ে আমি এটাকে 100% করছি আর কি। করার পর তাহলে কত আসবে, তাহলে হচ্ছে যে আমাদের কাছে এখানে সব কাটাকাটি গেল, তাহলে 100% আমাদের কাছে ই ফ্যাক্টর আসছে, ঠিক আছে? তার মানে আমার যতটুকু তৈরি হয়েছে ঠিক ওই পরিমাণে আমাদের এই ওয়েস্ট যেটা, এটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কি, এরকম টাইপ। কিন্তু আমরা যদি আরেকটা কেস চিন্তা করি এটার জন্য, এটা যদি আমরা আরেকটা কেস চিন্তা করতেছে, কি কেস সেটা বলো তো? এটাকে ধরো যে এটার জন্য আরেকটা কেস চিন্তা করতেছে এরকম, ধরো সেম ক্যালসিয়াম কার্বনেট দিয়ে বিক্রিয়া করছি, করার পরে আমি এখান দিয়ে ক্যালসিয়াম অক্সাইড দিছি, পাইছি কার্বন ডাই অক্সাইড পাইছি, এখানেও 20 গ্রাম দিয়ে বিক্রিয়া শুরু করছিলাম,
বাট বিক্রিয়ার পরে আমি এটা পাইছি কত, ধরো পাইছি হচ্ছে এটা 11 গ্রাম পাইছি আর কি, 1 গ্রাম পাইছি, ধরো যে এটা পাইছি হচ্ছে কত, ধরো এটা 5 গ্রাম পাইছি, ধরো কোনো কারণে পাইছি, ঠিক আছে। তখন তাহলে কী হবে, তখন তোমাদের কাছে ই ফ্যাক্টর বের করার সময় তখন তাহলে অবস্থাটা কীরকম দাঁড়াবে, ই ফ্যাক্টর সমান এই যে আমার তো এটাই ওয়েস্ট ছিল, এটা কত 5, পাশাপাশি কতটুকু তাহলে রিয়্যাক্ট করে নাই, যদি রিয়্যাক্ট করতো তাহলে হয় প্রোডাক্ট অথবা তো পার্শ্ব উৎপাদে তৈরি হতো আর কি। তার মানে 5 আর 11 যোগ করলে ধরে কত হলো 16, বাট আমাদের কাছে এখনও 4 কি আছে, এটা আনরিয়েক্টেড অবস্থায় আছে, তাহলে তখন কি হলো এই যে 4, তারপর ডিভাইডেড বাই কত হলো 11, ঠিক আছে, ডিভাইড বাই কত হলো 11, হিসাব নিকাশ করলে তাহলে তখন আমাদের কাছে কত থাকলো, তাহলে হচ্ছে 5 প্লাস 4 ডিভাইড বাই হলো 11 আর কি, ডিভাইড বাই হলো 11, হিসাব নিকাশ করলে থাকলো হচ্ছে 81.81%। সো ই ফ্যাক্টরের পরিমাণটা যদি তোমার কাছে বাড়ে, ই ফ্যাক্টরের পরিমাণটা যদি তোমার কাছে বাড়ে তখন কিন্তু তোমার জন্য ভালো না, ওটা একটা সাস্টেনেবল প্রসেস কখনোই হইল না। কেন, ই ফ্যাক্টরের পরিমাণ বাড়া মানে এটা পরিবেশের জন্য কিন্তু ক্ষতি। তাই যদি আমরা লিখে রাখি যে ই ফ্যাক্টরের পরিমাণ বাড়লে কমলে কি হয়, ই ফ্যাক্টর অবস্থাটা দুইটা হবেই হইতে পারে, ধরো এইটা লো হইতে পারে মানে কম হইতে পারে, আবার ই ফ্যাক্টরের পরিমাণটা ধরো যে আবার বেশিও হইতে পারে। যদি এইটা অনেক বেশি হয়, যেমন 100% হয়েছে, 81% হয়েছে, এরকম যদি হয় আর কি, তখন ওইটা একটা সাস্টেনেবল প্রসেস না, ঠিক আছে, সাস্টেইনেবল প্রসেস না, সাস্টেইনেবল প্রসেস হবে না আর কি ওইটা, ঠিক আছে, মানে ওইটা দিয়ে বেশি তোমার আসলে কাজ করা উচিত না, কারণ বেশি কাজ করলে আসলে ক্ষতির পরিমাণটাই বেশি আর কি হইতেছে এরকম। আবার তুমি যদি এই যে লো পাও কোনো একটা ই ফ্যাক্টরের পরিমাণটা, তখন এটার জন্য তাহলে কী বলতে পারো, এইটা হচ্ছে আমাদের একটা গ্রিনার প্রসেস, গ্রিনার পদ্ধতি। তাহলে তোমার কী কী লাগবে এক কথা যদি বলো, কোনো একটা রিয়াকশন করার পরে অ্যাটম ইকোনমি লাগবে হাই, আর আমাদের জন্য ই ফ্যাক্টর লাগবে কেমন আসলে লো, থাকলে আমাদের জন্য ওইটা ভালো আর কি, বুঝতে পারছো। তাহলে আমাদের কাছে মনে হয় একটা জিনিস এখন ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাটম ইকোনমি কী জিনিস, অ্যাটম ইকোনমি কী জিনিস, আর হচ্ছে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ই ফ্যাক্টর কী জিনিস, বুঝতে পারছো তো নাকি। ওকে, এবার পরের দিকে আসি, রাসায়নিক বিক্রিয়া তাহলে কাকে বলে, ফুল ফ্লেক্স রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, তোরা তো সবাই আমরা জানি, আর অজানা ব্যক্তি আমার কাছে মনে হয় এখানে এই বেসে ক্লাস করতেছে কম আছে, তবু আমরা একটু লিখি, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। রাসায়নিক বিক্রিয়া কী হয় আগে এটা যদি চিন্তা করি, রাসায়নিক বিক্রিয়ায় রিঅ্যাক্ট্যান্ট থাকে, রিঅ্যাক্ট্যান্ট থাকে, থেকে এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে প্রোডাক্ট তৈরি হয়। তো প্রোডাক্ট একটা হতে পারে, দুটো হতে পারে, আমরা এস না দিই আপাতত, বলে যে একটা প্রোডাক্ট হতে পারে, দুটো প্রোডাক্ট হতে পারে, জাস্ট এরকম লিখে রাখলাম, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে পরিণত হয় আর কি, এইটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো তখন কি হয়, রিঅ্যাক্ট্যান্টগুলো পরিবর্তন হয় আর কি, পরিবর্তনগুলো কেমন হয়, ভৌত পরিবর্তন না বরং রাসায়নিক পরিবর্তন হয়। যেমন ধরো আমরা যদি বলি এই যে H2O আছে, এটা সলিড অবস্থায় আছে, এখান থেকে যদি আমরা H2O টাকে যদি আমরা লিকুইড অবস্থায় নিয়ে যাই, এটা কিন্তু আমাদের রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ছে না, এটা কিন্তু একটা ভৌত পরিবর্তন, এটা কিন্তু একটা ভৌত পরিবর্তন, এটা আমরা সবাই জানি, তবুও একটু লিখতেছি আর কি, তাই এটা একটা। আবার যদি আমরা চিন্তা ভাবনা করতাম এরকম, ধরো যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এটা বিক্রিয়া দিয়ে আমরা কি তৈরি করছি, পানি তৈরি করছি, এটা হচ্ছে আমাদের কাছে রাসায়নিক পরিবর্তন, এটা আমাদের কাছে কি পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। কেন, যেখানে রাসায়নিক পদার্থগুলা কি করে, রাসায়নিক পদার্থগুলা তাদের নিজেদের ধর্ম বৈশিষ্ট্য হারায়ে তারা নতুন পদার্থে পরিণত হয়েছে আর কি, তাই না। আচ্ছা, তাহলে এবার আসে, তাহলে রিঅ্যাক্টেন্টগুলোর থেকে প্রোডাক্টে পরিণত হয় কেমনে, রাসায়নিক পদার্থগুলো নিজেদের ধর্মগুলো হারাই ফেলছে, কিন্তু নিজেদের ধর্মগুলো তাহলে হারাইছে কীভাবে, এরা পরস্পর রিঅ্যাক্টেন্টগুলো পরস্পর কি হয়, সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত, তাই না, কীভাবে হয়, পরস্পর আগে সংঘর্ষে লিপ্ত হয়ে তারা এই বিক্রিয়ক থেকে উৎপত্তি পরিণত হয়। আচ্ছা, তাহলে এই সংঘর্ষটা আবার কেমন হইতে হবে, প্রত্যেকটা সংঘর্ষের কারণেই কিন্তু আসলে কি হয় না, বিক্রিয়া হয় না আর কি। যেমন ধরো তুমি বর্তমান যে রুমের মধ্যে বসে আছো, এখানে হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, ধরে নিলাম, তাহলে এদের মধ্যে যদি আমরা সামনাসামনি যদি ঘষা দেই, সংঘর্ষ তো করলাম, তাহলে এদের মধ্যে কি আমাদের কাছে পানি তৈরি হবে না,
তার মানে প্রত্যেকটা সংঘর্ষ থেকে আসলে কি উৎপাদ কিন্তু তৈরি হবে না আর কি। তার মানে সংঘর্ষ হবে ঠিক আছে, বা সংঘর্ষটা তাহলে কেমন হওয়া লাগবে আর কি, ইফেক্টিভ সংঘর্ষ হওয়া লাগবে বা সঠিক সংঘর্ষ হওয়া লাগবে আর কি, সঠিক সংঘর্ষ সংঘর্ষ হতে হবে। তাহলে যদি আমরা এক কথায় বলি রাসায়নিক বিক্রিয়া তাহলে কাকে বলে? বিক্রিয়কগুলা বা রাসায়নিক পদার্থগুলা সঠিক সংঘর্ষের মাধ্যমে যখন নিজেদের ধর্ম হারায় অন্য কোনো পদার্থে বা নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থে পরিণত হয় তখন তাকে আমরা কি বলতেছি? রাসায়নিক বিক্রিয়া বলতেছি আর কি, তাই তো? আচ্ছা, তো সংজ্ঞাটা তাহলে ক্লিয়ার সবার কাছে? ওকে, সংজ্ঞাটা লিখলাম না, তোমরা একটু লিখে রাখতে পারবা মনে হয়, বা এখান থেকে যতটুকু হিন্টস দিচ্ছি এটা দিয়ে লিখতে পারবা যে বিক্রিয়ক পদার্থগুলা বা রাসায়নিক পদার্থগুলা কি করে সঠিক সংঘর্ষের মাধ্যমে নিজেদের ধর্ম হারায়ে বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যে নতুন ধর্ম বিশিষ্ট যে পদার্থ তৈরি করার যে পদ্ধতি তাকে কি বলা হয়? রাসায়নিক বিক্রিয়া বলা হয় আর কি। ব্যাপারটাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস পাইলা, কি পাইলা বলো তো? এখান থেকে তুমি সংঘর্ষ কথাটা পাইছো। তাহলে সেই সংঘর্ষটা আসলে কেমন হইতে হবে? সেই সংঘর্ষ সঠিক সংঘর্ষ হইতে হবে। তো সেই সংঘর্ষের উপর ভিত্তি করে একটা তত্ত্ব আছে, তার নাম কি বলা হয়? তার নাম হচ্ছে সংঘর্ষ তত্ত্ব বলে। ইংরেজিতে বললে এটাকে কি বলে? এটাকে বইয়ের মধ্যে এইভাবে লেখা আছে, কোলিশন থিওরি বলে আর কি, কোলিশন থিওরি বলে। ঠিক আছে, এখন ঘটনাটা একটু আসো ভালো করে জিনিসটা খেয়াল করবে আর কি, এটা পরীক্ষা আসতে পারে। সংঘর্ষ তত্ত্বের মধ্যে কি কি বলছে? সংঘর্ষ তত্ত্বের মধ্যে কি কি বলছে? সংঘর্ষ তত্ত্বের মধ্যে এভাবে বলে, সংঘর্ষ তত্ত্বের মধ্যে এভাবে বলে, তিনটা কথাবার্তা বলে আর কি। প্রথম কথা সংঘর্ষ হইতে হবে আর কি, সংঘর্ষ হইতে হবে, মানে সংঘর্ষ না হলে তো হবে না, সংঘর্ষ হতে হবে, মানে অণু যেগুলো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদের মাধ্যমে সংঘর্ষ হতে হবে বা ওদেরকে কাছাকাছি আসতে হবে আর কি। এটা হচ্ছে মূল কথা, এটা হলো এক। 2 নম্বর কথাটা কি বলছে এখানে? যে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিক হতে সংঘর্ষ করবে। এক, ওরা কাছাকাছি আসবে অর্থাৎ সংঘর্ষে লিপ্ত হবে। আরেকটা কথা বলছে কি, নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ করবে। 3 নাম্বার কথা যদি বলে সেটাতে কি বলছে? সর্বনিম্ন শক্তির বাধা অতিক্রম করতে হবে আর কি, সর্বনিম্ন শক্তির বাধা অতিক্রম করতে হবে, অতিক্রম করে। তাহলে কয়টা পয়েন্ট বলছে? 3টা পয়েন্ট বলছে। 3টা পয়েন্ট তাহলে বুঝি। ধরো 1 নম্বর পয়েন্ট তো কিছু না, তাই না? ধরো যদি আমরা চিন্তা করি আমরা বিক্রিয়া করতেছি আবুলের সাথে বাবুলের বিক্রিয়া করতেছি, বিক্রিয়া করে আমরা কাবুল তৈরি করতেছি। তাহলে প্রথম কাহিনীটা কি? এই যে আবুল হচ্ছে এইটা, বাবুল হচ্ছে এটা, তাহলে এদেরকে প্রথমত সংঘর্ষে লিপ্ত হইতে হবে আর কি, তাই না? এর এই প্রান্ত এসে একে ধরো যে সংঘর্ষ করছে, তাই তো? আচ্ছা, এর প্রথম পয়েন্টটা। 2 নম্বর পয়েন্টটা কি বলছে? নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ হইতে হবে, নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ হইতে হবে। নির্দিষ্ট দিক মানে কি? মানে ওদের নির্দিষ্ট কিছু না অ্যাক্টিভ সাইট থাকে, যে অ্যাক্টিভ সাইটের মাধ্যমে সে কিনা সংঘর্ষ ভালোভাবে করতে পারবে। যেমন ধরো আমার সাথে সংঘর্ষের মধ্যে তুমি লিপ্ত হয়েছো আর কি। ধরো লিপ্ত হওয়ার সঙ্গে তুমি কী করতেছো? ধরো যে আমরা ছোটো ভাই বোনের তো সংঘর্ষ আমরা সবাই জানি আর কি, তাই না? তো সংঘর্ষ করার সময় ধরো যে আমরা ছোটো ভাই বোন মারামারি করতেছি, তো তখন এই সংঘর্ষ করার সময় কীভাবে সংঘর্ষ করব? এক, আমরা হাত দিয়ে মারামারিটা করতে পারি, হাতে হাতে। আরেকটা মারামারি করতে পারি কি, দুইজনে হচ্ছে পিঠ দিয়ে মারামারি করতেছে, তাই আমি পিঠ দিয়ে আমার ছোটো ভাই বোনকে মারতেছে আর কি। তাহলে এটা কি হইলো কিছু না? তো পিঠ দিয়ে যখন সংঘর্ষ করতেছি ওই সংঘর্ষ ভালোভাবে আসলে হবে না, বা হাত দিয়ে যদি সংঘর্ষ করি তখন কিন্তু সংঘর্ষ তাহলে কেমন হবে? ভালোভাবে হবে আর কি। তার মানে নির্দিষ্ট কিছু জায়গা থাকে যার মাধ্যমে সংঘর্ষ করতে পারলে সংঘর্ষটা কেমন হয়? ইফেক্টিভভাবে হয়। তো এই জন্য বলছে কি নির্দিষ্ট কিছু জায়গা দিয়ে সংঘর্ষে লিপ্ত হইতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? আচ্ছা, সো এই পয়েন্টটা তুমি কেমনে বুঝাবা? ধরো এ যেমন ছিল, এ দেখতে আসলে এরকম টাইপের, আবার ধরো বিটা দেখতে ধরলাম যে বি আর বি নিজে এরকম টাইপের একটা যুক্ত অবস্থায় আছে। তাহলে সংঘর্ষ যদি তারা লিপ্ত যদি হয় তাহলে কীরকম হতে পারে? হতে পারে হচ্ছে এরকম, সবচেয়ে ভালো সংঘর্ষের জায়গাটা হতে পারে এরকম, যে এইভাবে যদি সংঘর্ষ হয় তখন সবচেয়ে ভালোভাবে হতে পারে এই এ এর সাথে এর প্রান্ত, এই বি এর সাথে বি এর প্রান্ত। তাহলে যখন এরা সংঘর্ষের মধ্যে লিপ্ত হবে এভাবে, তখন তাহলে কি এই পয়েন্টগুলো ভেঙে যাইতে পারে, তখন এ বি নামে আলাদা করে একটা সি পদার্থ তৈরি হতে পারে আর কি। বুঝতে পারছো? তার মানে কি, বাট যদি আমরা দেখি এই এ এর সাথে শুধুমাত্র বি এর সংঘর্ষ হয়েছে, তখন কিন্তু এই এ এর সাথে কিন্তু ওই বি এর সংঘর্ষ আসলে হয়নি, তখন কিন্তু আসলে সংঘর্ষটা ভালোভাবে হইলো না। তো এই সংঘর্ষটা কেমন হইতেছে? সবচেয়ে ভালোভাবে হয়েছে আর কি। বাট আরও অনেকগুলো ওরিয়েন্টেশন হতে পারে।
তার মানে 2 নম্বর কথা যেটা বলছে এটা কিসের কথা বলো, ওরিয়েন্টেশন বা দিক বিন্যাসের কথাবার্তা বলে আর কি, দিক বিন্যাসের কথাবার্তাগুলো বলে, যে নির্দিষ্ট একটা দিক বিন্যাস থেকে যদি সংঘর্ষে লিপ্ত হয় তখন ওই সংঘর্ষ তাহলে কেমন হয়, ভালো হয় আর কি। 3 নম্বরটা কথাটা কি বলছে, সর্বনিম্ন শক্তির বাধা অতিক্রম করতে হবে। ঠিক আছে, কীরকম সেটা আবার ধরো এই বন্ধনটা ভাঙতে একটা শক্তির দরকার আছে, সেই শক্তির পরিমাণ ধরলাম 100, বাট আমরা ওরা প্রথমে যখন সংঘর্ষের মধ্যে লিপ্ত হয়েছে তখন ওদের মধ্যে শক্তির পরিমাণটা একটু বাড়ছে, বেড়ে কত হয়ে গেছে, ধরো যে 20 হয়েছে, 30 হয়েছে, 40 হয়েছে, 50 হয়েছে, ইভেন 70 হয়েছে। 70 হওয়া পর্যন্ত কিন্তু ওদের এই সংঘর্ষটা কিন্তু ভাঙবে না, মানে এই বন্ধনটা কিন্তু ভাঙবে না। ঠিক আছে, 70 হওয়া পর্যন্ত বন্ধন কিন্তু ভাঙবে না। ভাঙবে তাহলে কখন, যখন 100 বেশি হবে তখন গিয়ে কিন্তু বন্ধনটা ভাঙবে। তার মানে সর্বনিম্ন একটা শক্তির পরিমাণ থাকে যা কিনা ওদের এই বন্ধন শক্তিগুলোর থেকে আসে, তাই তো? তো ওই শক্তির বাধাটাকে আসলে অতিক্রম করতে হয়। তো তাকে সেই সর্বনিম্ন শক্তির বাধা যেটা অতিক্রম করতে হয় সেই শক্তির একটা নাম আছে, তার নাম কি, তার নাম হলো সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি, সক্রিয় শক্তি তাহলে কাকে বলে, যে কোনো একটা পদার্থ যখন বিক্রিয়া অংশগ্রহণ করতে যায় তাকে সর্বনিম্ন যে পরিমাণ শক্তির বাধা আসলে অতিক্রম করতে হয় তাকে কি বলা হয়, তার সক্রিয়ণ শক্তি বলে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে সংঘর্ষ তত্ত্বের কথাগুলো, তাহলে চলো আমরা সামনের দিকে যাই। বাট 3 নম্বর পয়েন্টটা কি বলছি, 3 নম্বর পয়েন্ট বলছি সক্রিয়ণ শক্তি। এটাকে ইংরেজিতে কি বলে, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বলে। অ্যাক্টিভেশন এনার্জি বলে, যেটাকে ওই এ দিয়ে প্রকাশ করে, এ দিয়ে প্রকাশ করে, এটা ছোট হাতের, এ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, কি হইলো, এ দ্বারা প্রকাশ করা হলো। ব্যাপারটা কি বুঝতে পারছি না আমরা? ওকে, চলো দেখি সামনের দিকে যাই। এখন আসতেছে সক্রিয়ণ শক্তি, যেটাকে আমরা মাত্র কি দিয়ে প্রকাশ করে আসলাম, মাত্র সেটাকে এ দ্বারা প্রকাশ করছে আর কি, তাই না? তো সক্রিয়ণ শক্তি এক কথা তাহলে কি বলে রাখতে পারো, সর্বনিম্ন শক্তির বাধা। ঠিক আছে, কোনো একটা বিক্রিয়া করার জন্য বিক্রিয়কগুলো যতটুকু শক্তির বাধা অতিক্রম করে তাকে সক্রিয়ণ শক্তি বলে, লিখছো। এখন আমরা এইটাকে বুঝবো তাহলে কেমনে, এটাকে বোঝার জন্য আমাদের গ্রাফের সহযোগিতা নিতে হবে। সো গ্রাফ দিয়ে বুঝতে পারলে সবচেয়ে বেটার অ্যান্ড ভালো হয় আর কি। এরকম আমরা দুই পাশে করব, আগে জিনিসটা বুঝি। হ্যাঁ, ওকে, এখন আমরা আগে গ্রাফ একটা অ্যাড করে নিছি। আচ্ছা, এখন তুমি আমার কথার মধ্যে একটু আসো। আচ্ছা, তুমি একটু কথার মধ্যে একটু আসো। কি কথার মধ্যে একটু আসবা, ভালো করে খেয়াল করলে বুঝবা, ভালো করে খেয়াল করো। এই যে এই বরাবর যেটা আছে না, এই যে ওয়াই এক্সিস বরাবর, এই বরাবর থাকে হচ্ছে একটা শক্তি, এই বরাবর থাকে একটা হচ্ছে শক্তি। কোন শক্তিটা বলো তো? এই যে এ আর এ, বি আর বি, এদের মধ্যে একটা শক্তি লুকায়িত অবস্থায় আছে না, সেই শক্তিটার নাম কি? তার বিভব শক্তি আর কি। সেই শক্তিটার নাম কি? তার বিভব শক্তি আর কি, তার বিভব শক্তি। বাংলায় বলে কি বলতে, আরও একটা বাংলা আছে এটার, স্থিতি শক্তি বলতে পারো। ওয়াই এক্সিস বরাবর বিভব শক্তি পেয়েছে। আর এদিকে মানে হচ্ছে সংঘর্ষের অগ্রগতি, বা লিখে রাখতে পারো বিক্রিয়ার অগ্রগতি আর কি, লিখে রাখতে পারো বিক্রিয়ার অগ্রগতি আর কি, অগ্রগতি। ঠিক আছে, বিক্রিয়া অগ্রগতি আর কি। এই জায়গাটাকে আমরা কিন্তু অভ্যন্তরীণ শক্তিও নাম দিয়ে দেখতে পারি অন্য অনেক জায়গায়, বাট সেটাকে কি কেন বলতে পারি সেটা পরে আসবো, আগে এটা বুঝে আসি আমরা। এরা এরকম, তাহলে আমরা বিক্রিয়া করতেছি কার মাঝখানে, মনে আছে না? বিক্রিয়া করতেছি এ আর এ, বি আর বি, এই দুটোর মাঝখানে বিক্রিয়া করতেছি, করে আমরা তৈরি করতে যাচ্ছি কাবুল, তৈরি করতে যাচ্ছি আবুল বাবুল বিক্রিয়া করে তৈরি করতেছি কি আসলে, কাবুল। এখন ঘটনার মধ্যে আসো, যদি এদেরকে আমরা নাম দিচ্ছি কি, বিক্রিয়ক বলে না এদেরকে, আর এদেরকে কি বলে, উৎপাদ বলে এটাকে। তাহলে বিক্রিয়কগুলোর শক্তি আসলে কি, বিয়োগ শক্তি কি শূন্য নাকি একটু আছে? তার মানে শক্তিটা তাহলে এই বরাবর, শূন্য আসলে না, এটা ধরলাম বিক্রিয়কের শক্তি। তাহলে এটার নাম দিলাম আমরা, এদের নাম দিলাম ই অফ আর। ই অফ আরটা কি, ই অফ আর কি বিক্রিয়কের শক্তি। ঠিক আছে, বিক্রিয়কের শক্তি। আচ্ছা, এখন সি যেটা আছে এটার নাম দিলাম ধরো ইপি মানে কি, প্রোডাক্ট, মানে হলো উৎপাদের
শক্তি, বিভব শক্তি লিখে রাখছো আপাতত শক্তি, লিখছো? হ্যাঁ। এখন যত সংঘর্ষ করবে তত আস্তে আস্তে এই শক্তির পরিমাণটা বাড়বে বাড়বে, শক্তির পরিমাণটা সংঘর্ষ করার সাথে সাথে এই শক্তির পরিমাণটা বাড়ে। এরকম অবস্থা হবে না, তাই না? তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, সংঘর্ষ করছে একটু একটু করে, সংঘর্ষ করে 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 এই পর্যায় থেকে এইখানে উঠছে, এই পর্যায় থেকে এইখানে উঠছে, তাই না? ভালো করে জিনিসটা বুঝে দেখো, এরকম হয়েছে না জিনিসটা? তাহলে সে সংঘর্ষ করে করে এই জায়গা পর্যন্ত তার শক্তি বাড়ছে, এরপর কিন্তু আর শক্তি বাড়ে নাই, বরং শক্তি কী হয়েছে তখন? কমে গেছে। কাহিনী বুঝছো? তো ঘটনা তাহলে কেমন ঘটলো চলো দেখি একটু। এই জায়গায় এ আর এ ছিল এরকম, এই জায়গায় বি আর বি ছিল হচ্ছে এরকম, তাদের মধ্যে সংঘর্ষ হইতেছে। এই পয়েন্টের মধ্যে গিয়ে কি হয়, এ এ বি আর বি এরকম যেটা আছে ওদের মধ্যে গিয়ে কি হয় জানো? ওদের মধ্যে গিয়ে কি হয়, এই বন্ধনগুলো ভেঙে যাওয়া অবস্থা তৈরি হয়ে যায়। মানে কি, এ আর এ বন্ধন ভাঙতেছে, বি আর বি বন্ধন ভাঙতেছে, এ আর বি বন্ধন গড়তেছে, এ বন্ধন আর বি এ বন্ধন গড়তেছে, এ আর বি বন্ধনটা আসলে গড়তেছে, এরকম কিন্তু একটা অবস্থা তৈরি হইতেছে, তাই না? তাহলে এটা হচ্ছে সেই অবস্থাটা, এইটাকে বলতেছে আসলে কি অবস্থা? অন্তর্বর্তী অবস্থা। এটাকে কি বলতেছি? অন্তর্বর্তী অবস্থা বলতেছে, অন্তর্বর্তী অবস্থা বলতেছে। ভালো করে জিনিসটা বুঝছো? এটাকে ইংরেজিতে কি বলে? ট্রানজিশন স্টেট বলে, সেটাতে আসবে পরে। তাহলে কি হলো, এখান থেকে অন্তর্বর্তী অবস্থায় গেছে, তারপরে এখানে যখন সে আসছে তখন এই পয়েন্টগুলো ভেঙে গেছে, তখন তাহলে কী তৈরি হলো এখানে? এ আর বি নামে দুইটা আলাদা যৌগ তৈরি হয়েছে। এই এ আর বিগুলো কি আসলে সি কম্পাউন্ড নামে তৈরি করছে আর কি এখানে। তাহলে এই যে বিক্রিয়ক, অন্তর্বর্তী অবস্থা, এই যে উৎপাদে পরিণত হয়েছে। তাহলে এইটা যাওয়ার জন্য তাকে কতটুকু শক্তির বাধা অতিক্রম করতে হলো? এটা যাওয়ার জন্য তাকে কি এই পরিমাণ শক্তির বাধা অতিক্রম করতে হয়েছে না? এই পরিমাণ শক্তির বাধা অতিক্রম করতে হয়েছে না? এই যে এই শক্তিটুকু, এই শক্তিটার নাম হচ্ছে কি অভ্যন্তরীণ, এই শক্তিটার নাম কি অ্যাক্টিভেশন এনার্জি অথবা সক্রিয়ণ শক্তি আর কি। কাহিনী কি ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে এখানে কয়টা অবস্থা আছে চলো একটু দেখে আসি আমরা। এখানে কয়টা অবস্থা আছে চলো একটু আমরা দেখে আসি, ভালো করে জিনিসটা খেয়াল করে একবারে বুঝবা। তাহলে এইটা হলো আমাদের কাছে একটা শক্তি, তাই না? আমরা এই পর্যন্ত লিখে রাখি, এইটা হলো একটা শক্তি। সো এটা হলো একটা শক্তি, আমরা একটু এই দিক থেকে দাগ দিই, বাম পাশে দাগটা দিয়ে লিখে রাখি। এইদিকে একটা শক্তি পেয়েছে, আবার নিচের মধ্যে একটা শক্তি আছে, খেয়াল করছো? এই বরাবর একটা শক্তি আছে, এই বরাবর একটা শক্তি আছে, আবার এই বরাবর একটা শক্তি আছে, এই যে এই বরাবর একটা শক্তি আছে, ঠিক আছে? এই বরাবর একটা শক্তি আছে এরকম। এখন তুমি আমাকে বলো তো কোন শক্তিটার নাম কি কি দিবা এখানে? কোন শক্তিটার নাম কি কি দিবা? তুমি যদি খেয়াল করে দেখো যে এই বরাবর যে শক্তিটা আছে না, এটার মধ্যে একটু সোজা বাঁকা তারা হয়েছে এরকম। সো এই বরাবর যে শক্তিটা আছে না, এই শক্তিটার নাম হলো ই এক্স, মোস্ট এক্সাইটেড অবস্থার শক্তি। এই অবস্থার শক্তিটার নাম কি? ই অফ আর। এই পরিমাণ শক্তিটার নাম কি? ই অফ পি। তাহলে কি কি পাইছো? ই আর, ই এক্স, ইপি, তিনটা শক্তি পাইছো আর কি। তবে তুমি লিখছো এখানে কয়টা? ই আর লিখছো, ইপি লিখছো। তাহলে ই এক্সটা কি? ই এক্সটা হচ্ছে উত্তেজিত অবস্থার শক্তি, উত্তেজিত অবস্থায় শক্তি, উত্তেজিত অবস্থায় শক্তি, অথবা এটাকে আমরা কি বলতে পারি? অন্তর্বর্তী অবস্থার শক্তি। এটাকে কি বলতে পারি? অন্তর্বর্তী অবস্থার শক্তি, বা এটা জটিল অবস্থার শক্তি লিখতে পারো। এটাকে অন্তর্বর্তী অবস্থা না বলে এটাকে আরও একটু সহজভাবে বলতে পারো, জটিল অবস্থাও বলা আছে অনেক জায়গায়, লিখতে পারো জটিল অবস্থায় শক্তি। তাহলে কয়টা শক্তি পাইলে এখানে? তিনটা। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাকে এখন ফর্মুলাগুলো লিখে দিতেছে আপাতত, ঠিক আছে? ফর্মুলাগুলো লিখতেছে। যদি আমরা এরকম করি ই এক্স মাইনাস ই এ করি, ই আর করি, তখন যে শক্তিটা পাবো তার নাম তাহলে কি হইতেছে? এই পরিমাণ শক্তি মাইনাস এইটা যদি বিয়োগ করি ই এক্স মাইনাস ই আর, তখন তাহলে কি পাওয়া যায়? তখন যেটা পাওয়া যাবে তার নাম হচ্ছে ই এ। এটাই হলো আমাদের কাছে কি সক্রিয়ণ শক্তি। আবার আমরা যদি ওইটা না করে যদি কি করি, আমরা যদি ওইটা না করে যদি করি
ইপি মাইনাস যদি ইআর করি, প্রোডাক্ট মাইনাস যদি উৎপাদের শক্তি করি, তখন যে শক্তিটা পাবো তার নাম কি? তখন তার নাম হচ্ছে ডেল এইচ বলা হয়। বুঝছো? তাহলে আমরা যদি একটু বলি যে কোনটার মান আসলে কি হইল, তোমরা আমাকে বলো তো। এইটার জন্য কি একটা পাইলা, ফর্মুলা পাইছো, এখান থেকে একটা ফর্মুলা পাইছো আর কি, তাই না? এখান থেকে একটা ফর্মুলা পাইছো, এখান থেকে। এখন তুমি এখান থেকে কি কি পাইলা? তুমি এই মানটা বললা কি, এটা হইল সক্রিয়ণ শক্তি, এটা হইল সক্রিয়ণ শক্তি। আর ডেল এইচ যেটা পাইছো এটা কি? এটা হলো বিক্রিয়া তাপ, ইংরেজিতে যেটাকে বলতেছে বা বাংলায়ও লেখা আছে এরকম, বা বিক্রিয়ার এনথালপি লেখা আছে, বিক্রিয়ার এনথালপি। তাই যদি তোমাকে বলা হয় বিক্রিয়া এনথালপি বের করতে, তাহলে তুমি কেমনে করবা? উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, আর তোমাকে যদি বলে সক্রিয় শক্তি বের করতে, তখন কী করবা? উত্তেজিত অবস্থার শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। বুঝছো ঘটনাটা? এরকম করে তুমি চাইলে বের করতে পারবা। এখন সক্রিয় শক্তি ব্যাপারটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো। ক্লিয়ার হয়েছ? হ্যাঁ, কোনটা মধ্যবর্তী, কোনটা অন্তর্বর্তী অবস্থা, এটা ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। এখন এইটা বইয়ের মধ্যে অনেক জায়গায় লেখা আছে, এটা হচ্ছে কি দেওয়া আছে জানো তো? এটা হচ্ছে এক্সট্রা পড়াশোনা, নিচেটা এখন যেটা করতেছো, যে বলা আছে কি, ওই যে বিভব শক্তি যেটা লেখা আছে, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি, অথবা বাংলায় কি বলতেছি, অভ্যন্তরীণ শক্তি বলতেছে। কাকে বলে? এই শক্তিটা দুই ধরনের, একটা নিলাম কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে গতিশক্তি, না? একটা দিলা হচ্ছে গতিশক্তি, আরেকটা কি, আরেকটা হলো বিভব শক্তি, আরেকটা হলো বিভব শক্তি। বিভব শক্তি কার সাথে কানেক্টেড? বন্ধন শক্তির সাথে কানেক্টেড। আর গতিশক্তি কার সাথে কানেক্টেড? গতিশক্তি কানেক্টেড হচ্ছে, ধরো যে এটাকে বাংলা কি বলবো, কম্পন শক্তি, অণুগুলো যদি কম্পিত হয় তার সাথে কানেক্টেড, কম্পন শক্তি। তারপরে হলো এদের অবস্থান পরিবর্তনের শক্তি, অণুগুলো যে অবস্থান পরিবর্তন করে তার শক্তি, অবস্থান পরিবর্তনের শক্তি, তারপরে কি আছে এদের মধ্যে আসলে, ঘূর্ণন শক্তি আর কি আছে, ঘূর্ণন শক্তি। তাহলে গতিশক্তি আসলে এই তিন ধরনের শক্তির সাথে কানেক্টেড, আর বিভব শক্তি আসলে কি, এই বন্ধন শক্তির সাথে আসলে কানেক্টেড। বুঝতে পারছো? তো আমাদের কোনটা লাগতো আসলে? আমাদের লাগতো বন্ধন শক্তি। বাট কেউ যদি বলতে চাও যে না ভাই আমি এর অভ্যন্তরীণ শক্তি বলবো, বলে দিও, সমস্যা নেই। বাট আমি তোকে ভেঙে ভেঙে জিনিসটাকে বললাম। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে এখন? ওকে, এবার আসো, আমরা এখান থেকে একটা জিনিস বুঝছি। কি বুঝছিলাম? আমরা একটা জিনিস বুঝছি, টিএস বুঝে আসছে। টিএস মানে কি? টি মানে ছিল ট্রানজিশন, এস মানে ছিল কি, স্টেট, ট্রানজিশন স্টেট। বাংলায় কি বলল? অন্তর্বর্তী অবস্থা। বাংলায় কি বলতেছে? অন্তর্বর্তী অবস্থা বলছে। ঠিক আছে, ট্রানজিশন স্টেটটা, এটা তো আমরা একটু আগে দেখে আসছি মাত্র। আচ্ছা, এখানে আরেকটা জিনিসের কথা তুমি খেয়াল করছো, এই যে আই মানে আসলে কি বোঝাচ্ছে? আই মানে বোঝাচ্ছে হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট। আই মানে বোঝাচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট। এস মানে কি বোঝাচ্ছে? এস মানে বোঝাচ্ছে হলো স্টেট। আবার এটাকে তুমি বাংলায় বললে কি বলবা? বাংলায় বললে বলবা হচ্ছে মধ্যবর্তী অবস্থা। ঠিক আছে, তাহলে দুইটা অবস্থার কথা পাইছো, একটা হলো মধ্যবর্তী অবস্থা, একটা কি পাইছো? অন্তর্বর্তী একটা অবস্থা। একটু ভালো করে জিনিসটা খেয়াল করো, একবারে বুঝবা। একটু ভালো করে জিনিসটা খেয়াল করো, তাহলে একবারে মনে হয় বুঝবা। সেটা কি? ধরো আমরা দুইটা গ্রাফ আর্ট করি, একটু আগে যে গ্রাফ আর্ট করছিলাম না, ওইরকমই দুইটা গ্রাফ আর্ট করতেছে আর কি। ঠিক আছে, ওইরকমই দুইটা গ্রাফ আর্ট করতেছে, এরকমই দুইটা গ্রাফ আর্ট করতেছে একটু।
আচ্ছা, দুটা গ্রাফ আর্ট করার ক্ষেত্রে এটাতে এই জায়গায় লাগবে, হ্যাঁ ঠিক আছে, প্যারা নেই। ওকে, সো এইটা একটা গ্রাফ আর্ট করছি আমরা, এইখান থেকেই মনে হয় কপি করে নিলে জিনিসটা ভালো হবে, আর তাহলে প্যারা নেওয়া লাগবে না। আর এইখানকার জন্য যদি আমরা কপি করে নিই, এটা হচ্ছে এখানে একটা নিলাম আর কি, তাহলে দুইটা গ্রাফ আর্ট করছি। আচ্ছা, দুইটা গ্রাফ ধরো আর্ট করা শেষ। তুমি কি পাইছো এখান থেকে বলো তো? এখান থেকে গ্রাফটা যদি এরকম হয়, এটা যদি হয় গ্রাফটা, এদিকে দিলাম আমরা ধরো যে এনার্জি, এদিকে ধরে দিলাম যে অগ্রগতি বা রেট, ইংরেজিতে লিখলাম আপাতত, সমস্যা নেই। এরকম এটা যদি পাইছো একটা, তাহলে এইটার নাম তুমি কি পাইছিলা জানো? এইটার নাম তুমি পাইছো হচ্ছে অন্তর্বর্তী অবস্থা। এটার নাম তুমি কি পাইছো? অন্তর্বর্তী অবস্থা পাইছো। তার নাম তুমি কি দিছো? টিএস বা ট্রানজিশন স্টেট দিছো। হ্যাঁ, আচ্ছা, তুমি যদি ওই সেম গ্রাফটা কেমন পাও, তুমি যদি সেম গ্রাফটা যদি কেমন পাও, যে তুমি সেম গ্রাফটা যদি এমন পাও, এরকম পাইছো একটা গ্রাফ, তার মানে তখন কী রকম পাইলা? তার মানে ধরো এটা ছিল রিঅ্যাক্টেন্ট, এটা হলো আমাদের কাছে প্রোডাক্ট। তাহলে রিঅ্যাক্টেন্টগুলো আগে এই একটা ট্রানজিশন স্টেট 1-এ গেছে, এখানে আরেকটা ট্রানজিশন স্টেটে আসছে, ট্রানজিশন স্টেট 2-তে গেছে। তাহলে এই যে মাঝখানে একটু ওয়েট করছে না সে, এইটার নাম হলো আমাদের কাছে কি? ইন্টারমিডিয়েট স্টেট। বুঝছো? তার মানে এখান থেকে এক ধাপে সে আগে এখানে পৌঁছেছে, তারপর আরেক ধাপে এখান থেকে সে এখানে পৌঁছেছে। তাহলে বিক্রিয়াটা কয় ধাপে হয়েছে? 2 ধাপে হয়েছে আর কি, তাই না? যখন কোনো একটা বিক্রিয়া মাল্টিপল স্টেপে হয়, 2টা বা 3টা বা 4টা ধাপে যখন হইতেছে, তখন তাদের মধ্যে কি দেখা যায়? ইন্টারমিডিয়েট স্টেট দেখা যায় আর কি, বা মধ্যবর্তী অবস্থা দেখা যায়। সো এইটা হলো আমাদের কাছে মধ্যবর্তী অবস্থা, এটা হলো আমাদের কাছে মধ্যবর্তী অবস্থা। এটা তুমি অর্গানিক পড়তে গেলে SN1 SN2 E1 E2 এই জায়গার মধ্যে আরও ভালো বুঝতে পারবা, সমস্যা নেই আর কি। আপাতত এই যেগুলো পর্যন্ত থাকলেই হবে আর কি। আগে তুমি আমার একটা জিনিস বলো তো, যে কোনটা এখানে বেশিক্ষণ স্থায়ী? দুটোই, কোনোটাই স্থায়ী না, কারণ মেইন প্রোডাক্ট আসলে দুইটা কোনোটাই দিচ্ছে না, কোনো অবস্থাই দিচ্ছে না। বাট কোনটা আসলে বেশিক্ষণ স্থায়ী? অন্তর্বর্তী অবস্থা নাকি মধ্যবর্তী অবস্থা? কোনটা বেশি স্থিতিশীল বা স্থায়ীর কথা চিন্তা করতেছো? সময় কোনটাতে বেশিক্ষণ থাকবে? স্থিতিশীল হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট, সবচেয়ে বেশি স্থিতিশীল। IS ইজ গ্রেটার দেন TS। কিসের ক্ষেত্রে? আমরা এদের স্থায়িত্বের কথা চিন্তা করতেছি। স্থায়িত্ব মানে সময়ের উপর ভিত্তি করে চিন্তা করতেছে। কারণ এইখানে দেখা যায় কি, যখন একটা জটিল অবস্থা হয়েছে, তখন সাথে সাথে সে নিচে পড়ে গিয়ে একটা উৎপাদে পরিণত করবে। বাট এটার ক্ষেত্রে কীরকম? সাথে সাথে না, এটা একটু সময় নেয়, তারপরে গিয়ে দাঁড়ায়। বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের কাছে ইন্টারমিডিয়েট স্টেট বুঝছি, ট্রানজিশন স্টেট আমরা বুঝতে পারছি, আমরা এবং সক্রিয়ণ শক্তিও বুঝি। এখন এখান থেকে একটা ছোট্ট জিনিস বিক্রিয়ার প্রকারভেদে যাওয়ার আগে, আচ্ছা সমস্যা নাই, আমরা বিক্রিয়ার প্রকারভেদে একবারই চলে যাই, তারপর দেখি আর কি। একটা ছোটো জিনিস পড়তে পারলে খুব ভালো হইতো। আচ্ছা, ওইটা পড়ে আসি একটু আগে, কি বলো? আগে একটু মনে হয় পড়ে আসলে ভালো হয়, আগে একটু পড়ে আসলে ভালো হয়। আচ্ছা, আমরা এই যে পড়ে আসলে তো ভালো হয়, এইটাকে আসলে আবার উপরে দিতে হবে, তখন এখানে দিয়েছে। এবার আসো ঘটনার মধ্যে, আমরা গ্রাফগুলো তো আমরা আর্ট করলাম, তাই না? গ্রাফগুলো তো আর্ট করলাম। গ্রাফের মধ্যে আমরা কি কি পয়েন্ট পাইছিলাম? একটা পাইছিলাম EA, EA মানে হচ্ছে কি অ্যাক্টিভেশন এনার্জি। আরেকটা কি পাইছিলাম? ডেল এইচ পাইছিলাম। EA মানে জন্য কি পাইছিলাম? EX মাইনাস ER। এটা যেন আমরা কি পাইছিলাম? EP মাইনাস ER, তাই না? এখন আমরা চলো গ্রাফগুলোকে আরেকটু আবার ড্র করি আর কি, গ্রাফগুলোকে আবার ড্র করি একটু। কেন ড্র করতেছি, কোন কারণে করতেছি, এটা তোমরা জানো। হাত দিয়েই ড্র করি আপাতত, হাত দিয়েই ড্র করছে, এটা হচ্ছে এটা। আবার আমরা আরেকটা গ্রাফ আর্ট করি। দুটো গ্রাফ এখানে নিছে। এখন এই বরাবর ধরো যে গ্রাফটা যখন দিছে, এখান থেকে এরকম হয়েছে একটা গ্রাফ। আবার আরেকটা গ্রাফের ক্ষেত্রে কি হয়েছে? এরকম হয়েছে ধরো যে গ্রাফটা। তো দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা কোথায়? বড় পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই বরাবর হলো আমাদের কাছে ইটা, এটা হলো আমাদের কাছে ER, এটা হলো আমাদের কাছে এখান পর্যন্ত আসবে হচ্ছে EP। তাহলে খেয়াল করে দেখো, ER ইজ গ্রেটার দেন EP। আর এই জায়গার ক্ষেত্রে এটা হচ্ছে ER, এটা হলো আমাদের কাছে কি EP। তাহলে
এখানে কি বলতে পারি, ই আর ইজ লেস দেন ইপি। তাহলে এখন তুমি আমাকে সব কিছু মিলে হিসাব নিকাশ করে বলো তো এনে তাহলে কী অবস্থাটা হইল। এইটা যদি হয় তখন ডেল এইচের মান তাহলে কেমন আসবে, ইপি মাইনাস ইআর থেকে মানটা কেমন আসবে, এটা নেগেটিভ মান আসবে না? আর এখানকার মানটা যদি তুমি চিন্তা করো তখন মানটা কেমন আসবে, ডেল এইচ সমান ইপি মাইনাস ইআর, তখন তাহলে কেমন আসবে, এই মানটা একটা পজিটিভ মান আসবে, তাই তো? এখন পজিটিভ আর নেগেটিভ, নেগেটিভ মানটা যখন আসতেছে এটা কোন বিক্রিয়ার জন্য তাহলে হলো, আমরা জানি ডেল এইচের মান নেগেটিভ জন্য কোথায় হয়, ওই বিক্রিয়াটার নাম বিক্রিয়া আছে একটা, তাপ উৎপাদী বিক্রিয়া বলে, তাপ উৎপাদী বিক্রিয়া, ইংরেজিতে বলে এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর এটার জন্য যদি হয় তখন তাকে আমরা কি বলতেছি, তাপহারী বিক্রিয়া বলতেছি, তাপহারী বিক্রিয়া বলে। তাহলে একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, একটা কি আসলো, তাপহারী বিক্রিয়া। তাহলে তাপহারী বিক্রিয়ার গ্রাফ কেমন হবে, তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ কেমন হবে, আইডিয়া কি ক্লিয়ার হয়েছ? সমস্যা আছে কোনো? নাই। তাহলে আমরা যে একটু আগে যে গ্রাফগুলো পড়ে আসলাম, এই গ্রাফটা তাহলে কার ছিল বলো তো, তাপ উৎপাদী না তাপহারী? তাপ উৎপাদী। কেন? কারণ এই যে ই আরটা দেখো কেমন আছে, বেশি, ইপিটা কম, ই আরটা বেশি আছে, ইপিটা কেমন কম, তখন এটাকে তাপ উৎপাদী বিক্রিয়া গ্রাফ পড়ছি। তার আগেরটা যদি দেখি, এটাও আমরা কিসে পড়ছি, এটা আমরা তাপ উৎপাদীটাই পড়ছি আর কি। তাহলে বিক্রিয়ার এই গ্রাফগুলো তাপ উৎপাদী হতে পারে, তাপহারীও হতে পারে। আমার মনে হয় এখন তোমার কাছে জিনিসটা মেক সেন্স করতেছে, এখন মনে হয় জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, তাই না ভাইয়া? হ্যাঁ। এখন তুমি আসো বিক্রিয়ার প্রকারভেদ, বিক্রিয়াগুলো কী কী টাইপের বিক্রিয়া হইতে পারে। বিক্রিয়ার তো প্রকারভেদে শেষ নাই, বিক্রিয়ার তো অনেকগুলো ভাবে আমরা ভাগ করতে পারি। তো আমরা ধরো যে ভাগ করতেছি 1 নাম্বার ধাপের ভিত্তিতে, ঠিক আছে? আমরা ভাগ করতেছি হচ্ছে ধাপের ভিত্তিতে আর কি, আমরা ভাগ করতেছি ধাপের ভিত্তিতে এটা। তারপর আমরা আরেকটা ভাগ করতে পারি, আমরা বের করতে পারি হচ্ছে যে ডেল এইচ এর মান এর ভিত্তিতে, মানে বিক্রিয়া তাপের ভিত্তিতে, এটা আমরা একটা ভাগ করতে পারি। তারপর আমরা আরও ভাগ করতে পারি, এখান থেকে আমরা দিকের উপর ভিত্তি করেও ভাগ করতে পারি, দিকের উপর ভিত্তি করেও ভাগ করতে পারি আর কি, তাই না? আরও ভাগ করতে পারবো আমরা, পারবো, বাট আমরা হয়তো বা সেই দিকে যাবো, বাট একটু সময় নিয়ে যাই আস্তে আস্তে, আগে সমস্যা নেই। আচ্ছা, তাহলে পয়েন্টগুলোর মধ্যে এক এক করে আসি আর কি, একটু করে। কি কি জানো? ধাপের ভিত্তিতে ধরো কোনো একটা বিক্রিয়ার মধ্যে দুইটা ধাপ দিচ্ছে এখানে, একটা দিলাম হচ্ছে মৌলিক বিক্রিয়া, আর এটা কি বলতেছি যৌগিক বা জটিল বিক্রিয়া বলি আর কি, জটিল বিক্রিয়া বলছে। মৌলিক বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়াটার মধ্যে ধাপ থাকে হলো একটাই স্টেপ 1 রিঅ্যাকশন আর কি, এখানে কোনো মাল্টিপল কোনো স্টেপ নেই, অর্থাৎ ট্রানজিশন স্টেটই আছে, কোনো ইন্টারমিডিয়েট স্টেট সেখানে নাই, তার নাম বলছে কি মৌলিক বিক্রিয়া। আবার জটিল বিক্রিয়া কাকে বলতেছে, যেখানে মাল্টিপল স্টেপ থাকে আর কি, মাল্টিপল স্টেপ থাকে, কোনোটা বিক্রিয়া যদি মাল্টিপল স্টেপস থাকে, তাই না? কোনোটা বিক্রিয়া যদি 2টা ধাপে হয়, 3টা ধাপে যদি সম্পন্ন হয়, তখন তাকে আমরা কি বলি আর কি, তখন তাকে আমরা এই যৌগিক বিক্রিয়া, জটিল বিক্রিয়া বলতে, কমপ্লেক্স রিঅ্যাকশন বলতেছে আর কি, এরকম টাইপের। তাহলে আমাকে একটু বলো তো, তাহলে এইটা কোন বিক্রিয়া ছিল, এটা ছিল কমপ্লেক্স রিঅ্যাকশন। এটা কোন বিক্রিয়া ছিল, এটা ছিল কি আসলে মৌলিক বিক্রিয়া ছিল আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এটা একটা গেল আর কি। এবার যদি যাই ডেল এইচের মানের ভিত্তিতে, এখানেও ভাগ করা যায় 2 ভাগে। কী কী ভাগ করা যায়, একটু আগে মাত্র পড়ে আসছো, একটা পড়ছো তাপ উৎপাদী, একটা পড়ছো তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা কি বিক্রিয়া পড়ছো, তাপহারী বিক্রিয়া পড়ছো। সংজ্ঞা কি বলবা, গ্রাফ কিন্তু তুমি আগেই পড়ে আসছো, সংজ্ঞার জন্য কি বলবা, যার ক্ষেত্রে ডেল এইচের মানটা নেগেটিভ আর যার ক্ষেত্রে ডেল এইচের মানটা পজিটিভ। তাহলে
ডেলিসের মান যদি নেগেটিভ হয় তাপ উৎপাদী বিক্রিয়া, ডেলিসের মান যদি পজিটিভ হয় তাপহারী বিক্রিয়া আর কি, ঠিক আছে। এদের ক্ষেত্রে তুমি কন্ডিশনগুলোও কিন্তু জানো, একটু আগে কিন্তু গ্রাফ সহকারে দিয়ে আসছিলাম। এবার আসি যে দিকের উপর ভিত্তি করে কী কী জিনিস হতে পারে যেন, 1 নাম্বার একমুখী হইতে পারে, একমুখী বিক্রিয়া, আবার হতে পারে কি দ্বিমুখী বিক্রিয়া বা উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি যেন হয়, চিহ্নটা এখন লিখে রাখবে আর কি, শুধুমাত্র যে যদি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যায় একমুখী বিক্রিয়া, আবার বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যেমন যায়, উৎপাদ থেকে যেমন বিক্রিয়কের দিকেও আসতে পারে, তখন সেটাকে আমরা কি বলতেছি, উভমুখী বিক্রিয়া বলতেছি আর কি, বুঝছো। তার মানে এই জিনিসগুলো তো আমাদের সবার কাছে ধারণা আগের থেকেই আছে, তবু আমরা একটু হালকা পাতলাভাবে দেখে রাখলাম বা শিখে রাখলাম। আমার মনে হয় একটা জিনিস নিয়ে তোমাদের আইডিয়া ছিল না, সেটা কি জানো, এই যে ধাপের ভিত্তিতে যখন আমরা ভাগ করতেছিলাম মৌলিক বিক্রিয়া জটিল বিক্রিয়া, এটা মানে আমাদের বইতেও সেভাবে উল্লেখ করা নেই, বাট এটা সবগুলো কাজ আবার উল্লেখ আছে আর কি। সো এটা একটু জাস্ট পড়া দরকার ছিল, সো পড়ে রাখলো ভাই, একটু পড়ায় রাখলো আর কি। তারপর যদি দিকের উপর ভিত্তি করে যদি আমরা বলি, দিকের উপর ভিত্তি করে আসলে একটা ঝামেলা আছে, এটাও একটু তোমাকে পড়ায় রাখলাম আর কি। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, ওকে। সো গেল, এবার যাই সামনের দিকে, চলো মুভ করি, দেখি কি হয়। এটা তোমাকে বিক্রিয়ার প্রকার ভিতরে এখান থেকে তো পড়ছি, পড়ার দরকার আছে। অলরেডি আমরা মনে হয় মৌলিক বিক্রিয়া জটিল বিক্রিয়া নিয়ে একটা আইডিয়া দিয়ে আসছি তোমাকে, তাপ উৎপাদী তাপহারী এটাও দিয়ে আসছি, এই স্লাইডটার দরকার নেই, আগের স্লাইডে পড়াই আসছি এটাতে। এবার যাই হচ্ছে বিক্রিয়ার হারের ভিত্তিতে আর কি, ঠিক আছে, বিক্রিয়ার হারের ভিত্তিতে। না, আগে একটা জিনিস বলে রাখতে পারলে ভালো হইতো, আচ্ছা বলে দিয়ে আসি এটাতে, আসো। সেটা কি জানো, এই জিনিসটা তোমরা জানো তবুও বলি, কিছু প্রশ্ন এই জায়গাটা থেকে হয়। ধরো যে একমুখী বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়ায় রূপান্তর, এটা একটা। আবার কি হইতে পারে, আবার এরকম বলতে পারে, উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর। তো এইগুলা পরীক্ষার মধ্যে একটু জানতে চাইতে পারে আর কি। ধরো আমাদের কাছে একমুখী বিক্রিয়া আছে, এখন কোনটা, ক্যালসিয়াম কার্বনেট আছে। সো এইটাকে যদি আমরা হিট দিই, হিট দিলে ক্যালসিয়াম অক্সাইডে পরিণত হয় প্লাস কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। তো এটা যেহেতু একটা গ্যাস, তো এটা উড়ে যাওয়ার কথা। সো এটা যদি আমরা খোলা পাত্রে করি, যদি আমরা এটা একটা কী করি, খোলা পাত্রে, যদি আমরা এটাকে খোলা পাত্রে করি তখন সেটা কি একমুখী। যদি আমরা খোলা পাত্রে করি, খোলা পাত্রে করলে এটা হচ্ছে একমুখী। বাট যদি আমরা সেম কাজটাই করি, বাট বদ্ধ পাত্রে যদি করি, যদি আমরা সেম কাজটাই করি, ওই বিক্রিয়াটা করতেছি, আর যদি সেটা বিক্রিয়াটা করতেছি আর যদি সেটা কি করি, বদ্ধ পাত্রে যদি করি, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড আর বের হইতে পারলো না, অর্থাৎ যদি আমরা এটাকে বদ্ধ পাত্রে বিক্রিয়া করি, তখন সেটা কি হবে, তখন সেটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া হবে, উভমুখী বিক্রিয়া হবে। তার মানে কীভাবে একমুখী বিক্রিয়া উভমুখী করা যায়, তুমি যদি গ্যাসীয় টাইপের যদি পদার্থ থাকে তখন একমুখী খোলা পাত্রে বিক্রিয়াটা না করে তুমি বদ্ধ পাত্রের মধ্যে বিক্রিয়াটা করো, তাহলে কিন্তু হয়ে গেছে আর কি, আর কিছু করা লাগবে না, তাই না। আচ্ছা, আবার ধরো একটা উভমুখী বিক্রিয়া আছে, তুমি সেটাকে কীভাবে একমুখে পরিণত করতে পারবা, তো একই কথা না আবার, তাহলে এই সেম কথাটাই বলতে পারি এরকম যে তুমি যদি একটা উভমুখী বিক্রিয়া থাকে তখন তুমি সেটার মধ্যে খোলা পাত্রে করো বিক্রিয়াটা, তখন তাহলে কী হবে, তখন এইটা উড়ে চলে যাবে, তখন এটা একমুখীতে পরিণত হবে আর কি। তার মানে আমরা এই একটাই এক্সাম্পল দিয়েই বারবার কথাগুলো আসলে বলতে পারি, আমরা একটা এক্সাম্পল দিয়ে বারবার কথাগুলোকে বলতে পারি, এই যে এটা দিয়ে আসলে ইন্টারচেঞ্জ করতে পারি, হ্যাঁ ইন্টারচেঞ্জ বলতে পারি। এর বাইরে অদক্ষেপ দিয়েও বলতে পারি, যে সকল বিক্রিয়ার ক্ষেত্রে অদক্ষেপ পড়ে, তো আমরা যদি অদক্ষেপ সরাই নিই, বা যদি কোনো আমরা একটা যদি উৎপাদ যদি সরাই নিই, হ্যাঁ ধরো এটাই একটা উৎপাদ, আমরা যদি উৎপাদ যদি সরাই নিই, তখন তাহলে কী হবে, এটা শুধু একমুখী বিক্রিয়া হিসেবে কাজ করবে। যদি আমরা
উৎপাদ দিতে থাকি তখন আবার কি এটা আস্তে আস্তে আবার উভমুখী বিক্রিয়ায় আসতে থাকবে আর কি, এরকম একটা অবস্থা। তার মানে অদক্ষেপ থাকলে অদক্ষেপ সরায় নেওয়া বা উৎপাদ সরায় নিলেও সেটা কি হয়, উভমুখী বিক্রিয়াটাকে একমুখী বিক্রিয়াতে পরিণত করা যায় আর কি। বুঝতে পারছো? ওকে, এবার আসেন একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা কি জানো? বিক্রিয়ার হার। এটা কি জানো? বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার কাকে বলে? এটাকে ইংরেজিতে রেট দিয়ে প্রকাশ করতেছি, রেট অফ রিঅ্যাকশন, রেট অফ রিঅ্যাকশন, ঠিক আছে? সো বিক্রিয়ার হারটাকে সাধারণত দেখা যায় যে এভাবেই ছোটো হাতের রেট লিখে প্রকাশ করে বা ছোটো হাতের আর দিয়ে প্রকাশ করে, সাধারণত এরকম করে প্রকাশ করে আর কি বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হারটা আসলে কী জিনিস? বিক্রিয়ার হার আসলে কী জিনিস? বিক্রিয়ার হার কী জিনিস? উপরে থাকতে হয় ঘনমাত্রার পরিবর্তন, উপরে থাকতে হয় ঘনমাত্রার পরিবর্তন, ডিভাইডেড বাই নিচে থাকতে হয় কি আসলে? সময়ের পরিবর্তন। উপরে থাকতে হয় ঘনমাত্রার পরিবর্তন, নিচে থাকে কি আসলে? সময়ের পরিবর্তন। এটা হচ্ছে তোমার বিক্রিয়ার হার নির্ণয় করার একটা পদ্ধতি আর কি। আচ্ছা চলো একটু দেখি আমরা কি বলতে চাচ্ছি ঘটনার মধ্যে। ধরো আমরা ওই আবার আবুল বাবুলের বিক্রিয়া করে, এই যে আবুলের সাথে বাবুল বিক্রিয়া করছে, তৈরি করে ধরো যে কাবুল তৈরি করছে আর কি। কারণ আবুলের সামনে ছোট আবুল, বাবুলের সামনে ছোট বাবুল, কাবুলের সামনে ছোট কাবুল, এরকম একটা বিক্রিয়া আমরা পাইছি। এখন বিক্রিয়ার হার যখন বলতেছি, তাহলে আমরা যদি দেখি ইনিশিয়াল ঘনমাত্রা যদি চিন্তা করি, আমি ইংরেজিতে না শুরুতেই বাংলায় লিখি, চলো ধরো যে শুরুতে যদি আমরা লিখি তখন তাহলে কি হয়? এই এ এর একটা ঘনমাত্রা আছে, এই ঘনমাত্রা ধরো যে এইটা এ নট দিছি, বি এর একটা ঘনমাত্রা থাকে, এর ঘনমাত্রা থাকে হচ্ছে বি নট দিছি। নট মানে বুঝেছি কি আসলে? আদি ঘনমাত্রা। তা শুরুতেই সি এর ঘনমাত্রা কত? এটা কিন্তু 0, কারণ শুরুতে তো সি তৈরি হয় না, তাই না? আচ্ছা, একটা যদি আমরা টি সময় পর যদি বিক্রিয়া করি, ধরো আমরা একটা টি সময় পর বিক্রিয়া করা শুরু করছি, টি সময় পর বিক্রিয়া করা শুরু করছে, তখন তাহলে কি হয়েছে? এ আর এ নাই, এ টিতে পরিণত হয়েছে, বি আর বি নাই, এ টুতে পরিণত হয়েছে টি সময় পরে, তার ঘনমাত্রা এটা হয়েছে। আর সি আর এটা নাই, তাহলে সি এর ঘনমাত্রা সি টিতে পরিণত হয়েছে, এরকম। তাহলে যদি আমরা চিন্তা ভাবনা করে বলি, তাহলে বলো তো এবার একটু ঘনমাত্রার পরিবর্তন তাহলে কেমন? তাহলে ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন তাহলে কেমন হবে? এই দুটার বিয়োগফল নাকি? ঘনমাত্রার পরিবর্তন হবে এই দুটার বিয়োগফল, এই টি মাইনাস হচ্ছে নট, এই মানটার থেকে। আমরা এটারটা দিয়ে একটু অন্য কালার দিয়ে লিখি, এটার ক্ষেত্রে তাহলে কি হবে? বি টি মাইনাস বি নট, ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে। আর এটার ক্ষেত্রে কি হবে তাহলে? এটার ক্ষেত্রে হবে হচ্ছে সি টি মাইনাস 0। তাহলে যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি এই মানটা কেমন? এই মানটা একটা নেগেটিভ মান। নেগেটিভ মান কেন? নেগেটিভ মান কেন? নেগেটিভ মান কারণ এই মানটা ছিল বড়, এই মানটা ছিল ছোট, শুরুতে তো ঘনমাত্রা বেশি থাকে, এই মানটা তাহলে হচ্ছে নেগেটিভ। তাহলে এই মানটা তাহলে কেমন? এই মানটা হচ্ছে একটা নেগেটিভ মান, নেগেটিভ একটা মান। নেগেটিভের ক্ষেত্রে এই চিহ্নগুলো মানে আমি উল্টোপাল্টা করে ফেলছি, চলো। এটার ক্ষেত্রে কি হলো? একটা নেগেটিভ মান, এটার ক্ষেত্রে হলো কি একটা নেগেটিভ মান, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে একটা মানটা কেমন? এটার ক্ষেত্রে মানটা হচ্ছে আবার একটা পজিটিভ মান। তাহলে কি হলো? বিক্রিয়কগুলো মানেই হচ্ছে নেগেটিভ, উৎপাদগুলো মানে আসলে কেমন? তাহলে পজিটিভ, তাই না? তাহলে তুমি একটা জিনিস দেখো তো, ঘনমাত্রা পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন করলে কি হয় চলো দেখি একটু। তাহলে এখন যদি আমরা লিখি এ এর মাধ্যমে, যদি লিখি আমরা কার মাধ্যমে? এ এর মাধ্যমে যদি লিখি, তখন তাহলে কি লেখা যায়? এ মোলের জন্য, এ মোল এর জন্য, ঠিক আছে, ডেল টি সময় পরে ডিটি দিই, ডিটি সময়ে ঘনমাত্রার পরিবর্তন কত? ঘনমাত্রার
পরিবর্তন কত যেন হবে দেখা যায় তো। আচ্ছা, এটাকে কি লিখতে পারি তখন? আচ্ছা, সময়ে ঘনমাত্রার পরিবর্তন কথাটা মুখেই লিখি, এই জায়গাটুকুতে জায়গা সংকট লাগতেছে। এরকম সময়ে পরিবর্তন কতটুকু হয়েছে? পরিবর্তন হচ্ছে এরকম। আমরা যদি ডি অফ এ দেই, সমস্যা আছে কি? ডি অফ এ দিছি মানে কি? এ এর ঘনমাত্রার পরিবর্তন। এই জায়গাটা কি এরকমও লিখতে পারি কিনা? এটাও কি লিখতে পারি কিনা? মাইনাস ডি অফ এ লিখতে পারি? হ্যাঁ, তাহলে তখন এটা কিন্তু মাইনাস একটা সামনে আসে। তাহলে তুমি আমাকে বলো, একক হিসেবে চিন্তা করা লাগবে। তাহলে 1 মোলের জন্য একক সময়ে তাহলে কতটুকু পরিবর্তন আসবে তখন? মাইনাস ডি অফ এ ডিভাইডেড বাই ডিটি। তাহলে এই এ এসে আবার এই পাশে ভাগ হয়ে যাবে না? তাহলে 1/a, সামনে একটা মাইনাস ছিল। তাহলে এটা কিসের মাধ্যমে পাইলা? এটা হচ্ছে বিক্রিয়ার হার। কার মাধ্যমে? এ এর জন্য পাইছো, এটা বিক্রিয়ার হার। বুঝছো ঘটনাটা? এর জন্য পাইছো বিক্রিয়ার হার। তাহলে এবার তোমাকে যদি সেম ঘটনা আবার বলি, তাহলে বি এর জন্য তাহলে কেমন হবে? তাহলে যদি তোমাকে বলা হয় বি এর মাধ্যমে, তাহলে কেমন হবে? সেম ঘটনা তাহলে কেমন আছে? 1/b ডি অফ বি ডিভাইডেড বাই ডিটি। এটা কি আসে কিনা? এটা হলো বি এর মাধ্যমে বিক্রিয়ার হার। যদি আমরা এবার ওইটা দিয়ে না লিখে যদি আমরা সি দিয়ে লিখি, তখন তাহলে কি আসবে? 1/c মাইনাস না প্লাস? সি এর মাধ্যমে হলে কি আসবে? ডি অফ সি আসবে। সেটা প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে আর কি। তাহলে তখন তাহলে কি হবে? ডি অফ সি, তার উপরে ঘনমাত্রা মানে থার্ড ব্র্যাকেট, ডি অফ টি, তার নিচে ছিল হবে কি 1/c, বাট এইটা হবে কেমন? পজিটিভ হবে আর কি। তাহলে কি বুঝলা এখান থেকে? একটা জিনিস তোমার বুঝতে পারার কথা, এই সবগুলো তোমার কাছে বিক্রিয়ার হার, বাট সবগুলো বিক্রিয়ার হার, কিন্তু যখন উৎপাদ আসে তখন সেটা কি হয়? তখন সেটা হয় পজিটিভ। বিক্রিয়ক আসে সেটা কি হয়? সেটা নেগেটিভ। বুঝছি কথাটা? তো সবগুলো তুমি বুঝতে পারছো। তাহলে এবার চলো তো দেখি আমরা সবগুলোকে একবারে লিখতে পারি কিনা। ধরো আমরা একটু এরকম লিখি। ধরো এ এর সাথে ধরো যে বি বিক্রিয়া করছে, করার পরে ধরো যে সি তৈরি করছে, ধরো যে ডি তৈরি করছে, এরকম ধরো যে তৈরি করছে আর কি অবস্থাটা। তাহলে তোমাকে যদি বলা হয় এর জন্য হার সমীকরণ লিখো, বিক্রিয়ার হারের সমীকরণ লিখো, হার। তাহলে এ এর মাধ্যমে যদি লিখতে চাই তখন তাহলে কী হবে? এ এর ঘনমাত্রার পরিবর্তন ডি অফ এত ডিভাইডেড বাই ডিটি, সময়ের পরিবর্তন। এর মূল সংখ্যা এখানে গিয়ে কী হবে? তাহলে ভাগ হবে। যেহেতু বিক্রিয়ক তার সামনে দিলে কী থাকে? মাইনাস থাকে আর কি। বুঝতে পারছো? আবার যদি আমরা বি দিয়ে যদি লিখি তখন তাহলে কী হয়? মাইনাস বিক্রিয়ক হিসেবে 1/b হবে এখানে, যেহেতু বি নাই, মানে এর কোনো সহগ দেওয়া নাই, তাই তখন কত? 1 তাহলে লেখা লাগবে না। তাহলে ডি অফ বি ডিভাইডেড বাই ডিটি, এটা গেলো বিক্রিয়ক গেল। এবার যাই তাহলে উৎপাদের দিকে তাহলে কী আসে? পজিটিভ হবে। 1/c ডি অফ সি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি সমান প্লাস 1/d ডি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি। আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে এখন যে বিক্রিয়ার হার কেমন তুমি বের করবে আর কি। আচ্ছা, তাহলে এরকম তুমি আরেকটা প্র্যাকটিস করবা কি না একদম রিয়েল টাইম বিক্রিয়া দিয়ে? এটা তো তোমার কাছে একটা অ্যানালজি হিসেবে এবিসিডি নিয়ে আসছি। ধরো আমরা যদি এরকম চিন্তা করি, ধরো 2 মোল অ্যামোনিয়া ভেঙে গিয়ে কি তৈরি করছে? 3 মোল হাইড্রোজেন তৈরি করছে এবং 1 মোল নাইট্রোজেন তৈরি করছে। এই বিক্রিয়ার জন্য যদি তোমাকে হার সমীকরণ লিখতে বলে তখন তুমি তাহলে কী করবা? যদি তুমি নাইট্রোজেন দিয়ে অ্যামোনিয়া যদি দেখাইতে চাও তাহলে -1/2 ডি অফ অ্যামোনিয়ার ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি, সময়ের পরিবর্তন। আবার এটা কি করতে পারো? +1/3 ডি অফ হাইড্রোজেনের ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি। তাহলে আবার যদি এখান দিয়ে দেখা তখন তাহলে কী করতে হবে?
প্লাস ডি অফ নাইট্রোজেনের ঘনমাত্রা ডিভাইডেড বাই ডিটি। বুঝছো? সো আমরা কিন্তু আলটিমেটলি কোথায় চলে আসছি? আলটিমেটলি কিন্তু আমরা বুঝতে পারছি যে বিক্রিয়ার হারটা কেমনে বের করতে হয়। এখন তোমার কাছে একটা বড় প্রশ্ন করি, ধরো তোমারে দিলাম যে এই বিক্রিয়ার জন্যই অ্যামোনিয়ার ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই টাইম, তো সামনে একটা মাইনাস আছে, আবার 1/2 অফ অ্যামোনিয়ার ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন। এবার আমারে বলো এই দুইটার মধ্যে পার্থক্য কি আসলে? জাস্ট মূল সংখ্যা দিয়ে ভাগের পার্থক্যটা না? জাস্ট পার্থক্যটা কি? মূল সংখ্যা দিয়ে ভাগের পার্থক্যটা। বাট শুধু কি তাই? তোমার কি মনে হয় শুধু কি তাই নাকি অন্য কিছু আছে এখানে? মূল সংখ্যা দিয়ে শুধু ভাগের পরিবর্তন নাকি অন্য কিছু আছে? আর যদি থাকে সেটা তাহলে কি? যদি আমরা এইটা দিয়ে হিসাব নিকাশ করি, এইটা দিয়ে বুঝাইলে বিক্রিয়ার হার বুঝায়, আর এইটা দিয়ে বুঝাইলে কি বুঝায়? অ্যামোনিয়ার পরিবর্তনের হার বুঝায়। ঠিক আছে? তাহলে অ্যামোনিয়ার পরিবর্তনের হার বুঝায়, তাহলে এটাকে কি বলতে পারি? অ্যামোনিয়া এর হ্রাসের হার। ওটা কিন্তু বিক্রিয়ার হার না, অ্যামোনিয়া কতটুকু পরিবর্তন হয়েছে সেটা। বাট একক সময় তুমি যদি হিসাব করতে চাও, 1 মোলের জন্য যদি হিসাব নিকাশ করতে চাও, তখন সেটা কী হবে? বিক্রিয়ার হার হবে আর কি। সো অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রিয়ার হার, ভাগ না করলে হ্রাসের হার। যদি এটা দিয়ে বলতো তাহলে কি উৎপাদনের হার হইতো আর কি। বুঝছো? তো চলো আমরা একটু ম্যাথ করে দেখি এগুলো নিয়ে, আসলে প্যাচ লাগতে পারে এটা নিয়ে। ম্যাথ না করলে প্যাচ লাগতে পারে একটু আর কি। এটা করে দেখো তো ম্যাথটা কি বলে। NO এর উৎপাদনের হার, এটা উৎপাদন হার দিলে ভালো হতো আর কি। হ্যাঁ, উৎপাদন হার এত, তারপরে হচ্ছে কি এত 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 দেওয়া আছে। প্রদত্ত বিক্রিয়ার হার নির্ণয় করো, প্রদত্ত বিক্রিয়ার স্টিম উৎপাদনের হার নির্ণয় করো আর কি। তা মনে হয় তুমি কিছুটা বুঝতে পারছো যে তোমাকে কি করতে বলছে। তো আমরা আগে এখানে লিখে নিই NO এর উৎপাদন হার বলছে আর কি। আমরা আবার বলছি বিক্রিয়ার হার কিন্তু না এটা। তাহলে কি হইল? ডি অফ NO ডিভাইডেড বাই ডিটি। পজিটিভ না নেগেটিভ? উৎপাদ যেহেতু আছে তাহলে পজিটিভ। এই একটা মান দেওয়া আছে, এই মানটা কত দেওয়া আছে? 5.25 ইন্টু 10⁻³ এত মোল পার লিটার পার সেকেন্ড। এটা তো বলছে দিয়ে দেওয়া আছে, উপর লাইনটা লিখছি আমরা এখানে। বলছে বিক্রিয়ার হার বের করতে হবে। তাহলে যদি আমরা NO এর মাধ্যমে বিক্রিয়ার হার বের করতে চাই, তাহলে রেট অফ রিঅ্যাকশন যদি আমরা বের করতে চাই, তখন সমীকরণ আসলে তখন কেমন হবে? যদি এটার মাধ্যমে দেখি, হবে হচ্ছে এরকম, প্লাস 1/, ওর সামনে মূল সংখ্যা কত ছিল? 4, তাহলে 1/4, তারপরে লিখতে হবে হচ্ছে ডি অফ NO ডিভাইডেড বাই ডিটি। তাহলে লিখলাম প্লাস 1/4, তাই না? আচ্ছা, এখন তুমি আমার ঘটনার মধ্যে একটু আসো। এখানে লিখছি আমি 1/4। এখন এটা তাহলে কি হবে? এইটুকুর মান তো আমাদের জানা আছে, এইটা তাহলে গুণ করতে হবে। তাহলে কত? 5.25 ইন্টু 10⁻³ ঠিক আছে? এটা হচ্ছে এখানকার অবস্থা আর কি। তাহলে ভাগ করে দেখো কত হয়। 5.25 ডিভাইড বাই 4, তাহলে কত আসলো? প্লাস 1.3125 ইন্টু 10⁻³ এত মোল পার লিটার পার সেকেন্ড। আমার মনে হয় তোমার কাছে এখন জিনিসগুলো মেক সেন্স করছে, যে তুমি একটু আগে তোমাকে যা যা বলে আসছি ওটা মানে আসলে ভাইয়া কি বোঝাতে চাইছি এখন মনে হয় মেক সেন্স করছে নাকি? এটা তাহলে কিসের উত্তর করছো? এটা করছো হচ্ছে 1 নাম্বারটার জন্য, এটা করছো হচ্ছে 1 নাম্বারটার উত্তর, তাই না? আচ্ছা, প্রদত্ত বিক্রিয়ায় স্টিম উৎপাদনের হার নির্ণয় করতে বলছে। স্টিম উৎপাদনের হার নির্ণয় কিভাবে করবো? আবার স্টিম উৎপাদনের হার কিভাবে করবো দেখো তো। স্টিম উৎপাদনের হার
বলো স্টিম যেন কোনটা? স্টিম মানে হচ্ছে পানি, তাই না? এই যে পানিটা, এটার উৎপাদন হার চাইছে কিন্তু। তাহলে উৎপাদন হার চাওয়া মানে কি? তাহলে হচ্ছে আমরা লিখি যদি স্টিম স্টিম উৎপাদন হার এটা সমান তাহলে কত? এটা হলো প্লাস ডি অফ পানি ডিভাইড বাই ডিটি। তাহলে এই মানটা আমাকে বের করতে বলছে আর কি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি রিঅ্যাকশন রেট সমান কত? প্লাস 1/6 কেন? এর সামনে মোল আছে, ইন্টু ডি অফ H2O ডিভাইডেড বাই ডিটি। এটা হলো বিক্রিয়ার হার। তাহলে আমরা বিক্রিয়ার হারটা আগে বের করে নিয়ে আসছিলাম, ওই মানটা ইউজ করলে এইটা মানটাকে আমরা আলাদা করবো আর কি। তাহলে তখন কি লেখা যায়? প্লাস ডি অফ H2O ডিভাইড বাই ডিটি সমান তাহলে কী লেখা যায়? লেখা যায় হচ্ছে এরকম 6 ইন্টু রিঅ্যাকশন রেট কত? 6 ইন্টু 1.312 ইন্টু 10⁻³ এখন সব কিছুকে গুণটুন করলে কিছু একটা মান চলে আসার কথা। মানটা দেখো 3125 ছিল, সো আমরা নিচে সমস্যা নেই। 1.312 ইন্টু 10⁻³ তাহলে কত আসলো? হচ্ছে 7.87 দুই ঘর পর্যন্ত রাখছি ইন্টু 10⁻³ সো এই হলো ব্যাপার স্যাপারটা। এত কি আসবে তাহলে? এত মোল পার লিটার পার সেকেন্ড, এত মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে এইটা হলো তোমার কাছে কিসের ব্যাপার স্যাপার? এটা হলো তোমার কাছে এটা অ্যান্সারটা হচ্ছে এরকম। আমার মনে হয় তোমার কাছে এখন যেগুলো সব ক্লিয়ার হওয়া শুরু করছে। দেখো তো বুঝছো কিনা সব কিছু বুঝছো? তাহলে আমারে বিক্রিয়ার হার বের করতে বললে সংখ্যা দিয়ে ভাগ, হার না করতে বললে সংখ্যা দিয়ে ভাগ করার দরকার নেই। শুধুমাত্র ওর নিজের পরিবর্তন ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন আর কি। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমরা তো দুটারই অ্যান্সার পেয়ে গেছি বা বুঝছি আর কি। আমরা এখানে ছোট্ট একটা জিনিস বলে রাখি, একটু হালকাভাবে একটু বলে রাখি এখানে এই জায়গাটায়। যেহেতু তোমাকে যদি এখন বলা হয় যে বিক্রিয়ার হারের একক কত হবে আর কি, বিক্রিয়ার হারের একক কত হবে, যদি তোমাকে বলে একক তাহলে কত হবে? এই যে তুমি দেখো উপরে যে ঘনমাত্রার পরিবর্তন মানে ঘনমাত্রা একক বাই সময় একক। ঘনমাত্রা একক কি? মোল পার লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বিক্রিয়ার হারের একটা একক। বুঝছো? মোল পার লিটার পার সেকেন্ড। যাই হোক, এবার আসো বিক্রিয়ার হার কোথায় কোথায় নির্ভর করে, কার কার উপর নির্ভর করে আর কি। বিক্রিয়ার হার কিসের কিসের উপর নির্ভর করে? এক নাম্বার হচ্ছে কিসের উপর নির্ভর করে? এইটা নির্ভর করে হচ্ছে তোমার কার নির্ভরশীলতা, এটা তো বলিনি আগে, তাই না? এটা হচ্ছে বিক্রিয়ার হারের নির্ভরশীলতা। বিক্রিয়ার হারের নির্ভরশীলতার উপর কারো কারো নির্ভর করে। এক নাম্বারটা বিক্রিয়কের প্রকৃতির উপরে নির্ভর করে। বিক্রিয়কের প্রকৃতির উপরে নির্ভর করে। বিক্রিয়কটা কেমন ধরনের, ও কোন দিক থেকে সংঘর্ষর ওর মানে জায়গাগুলো কতটুকু আছে বা না আছে তার উপরে ধরো যায় আর কীরকম আছে। তারপরে কিসের উপর নির্ভর করে? তারপরে সে নির্ভর করে হচ্ছে কার কার উপর নির্ভর করে? ঘনমাত্রার প্রভাব আছে, তাই না? ঘনমাত্রা যদি তোমার বিক্রিয়কের যদি ঘনমাত্রা যদি বাড়া শুরু করে তখন তাদের মধ্যে সংঘর্ষ বাড়তে পারে, তখন তাদের মধ্যে কি হারটা বাড়ে আর কি এরকম। তারপরে কি আছে এবার এখানে আবার চাপের প্রভাব আছে। যদি চাপ বেড়ে যায় তখন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সেখানে একটা প্রভাব আছে। তারপর আবার কি আছে এখানে? তাপমাত্রার একটা প্রভাব আছে। কি আছে এখানে? একটা তাপমাত্রার একটা প্রভাব আছে। তারপরে আবার কি আছে? আলোর প্রভাব আছে। ইভেন তোমরা কেউ আলোর প্রভাব যে আছে এটা এক্সাম্পল জানো? সবাই জানি আর কি। সালোক সংশ্লেষণ বিক্রিয়া যখন হয় বা প্রসেসটা যখন ঘটে তখন কি হয় যে এই কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে তো আমাদের গ্লুকোজ তৈরি করে আর কি, তাই না? পাশাপাশি অক্সিজেনও তৈরি করতেছে। এটা কি সূর্যের আলোর উপস্থিতি ছাড়া কি হবে?
অবশ্যই হবে না। তার মানে আলোর উপরেও নির্ভরশীলতা আছে কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে আর কি। পাশাপাশি আমরা কি বলতে পারি এখান থেকে আবার, এখানে বিক্রিয়ক যার উপরে, এই যে বিক্রিয়কের প্রকৃতি তো বলছি কেমন টাইপের আছে, সেটা কি পোলার নাকি অপোলার তার উপর নির্ভর করে। পাশাপাশি ওই বিক্রিয়কের যে উপরিতলে যে পৃষ্ঠতলটা আছে না, তার মধ্যে আবার কতটুকু জায়গা জুড়ে অ্যাক্টিভ সাইডগুলো আছে, যে নির্দিষ্ট জায়গা জুড়ে যে সে সংঘর্ষের মধ্যে লিপ্ত হবে আর কি। অ্যাক্টিভ সাইডের পরিমাণটা বেশি নাকি কম, যদি বেশি থাকে তখন এক ধরনের ব্যাপার বিক্রিয়াগুলো, আর যদি কম থাকে তখন হচ্ছে কি বিক্রিয়া হারের পরিমাণটা আবার কমে আসতে পারে আর কি এরকম। তাহলে কি লিখতে পারি এরকম, যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আচ্ছা লিখে শুধুমাত্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলে লিখি আর কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপরও নির্ভরশীল করে আর কি। তারপর আর কি কি আছে, আর ধরো কিছু লেখার দরকার নেই, এই পর্যন্ত দেখলেই হয়েছে। তারপরে আরেকটা মনে লেখা যাইতেই পারে, মিস করে গেলাম মনে হয় একটা জিনিস, তাই না? সেটা কি, সেটা মনে হয় প্রকারভেদ। কার প্রকারভেদ? প্রকারভেদ না, হচ্ছে প্রভাবক, সরি। সেটা কি বলতেছি, 7 নাম্বারটা হচ্ছে প্রভাবকের উপর। এই প্রভাবকের আজকে লেকচারটাও আজকে আছে তো, সো দেখবো না আর কি আমরা, সমস্যা নেই। প্রভাবকের উপর, তাহলে হচ্ছে কার কার উপর বিক্রিয়ার হার নির্ভর করে? নির্ভর হচ্ছে বিক্রিয়ার প্রকৃতির উপর নির্ভর করে, না স্যার বিক্রিয়কের প্রকৃতির উপর নির্ভর করে। ঘনমাত্রার একটা প্রভাব আছে, ঘনমাত্রা কম বেশি হলে একটা আলাদা আলাদা ধরনের হয়। তারপর চাপের প্রভাবের উপর নির্ভর করে। তারপর ধরো যে তোমার তাপমাত্রা যদি পরিবর্তন করো তো সেখানে একটা পরিবর্তন আসে। তারপর ধরো যে আলোর যদি পরিবর্তন হয়, যদি আলো থাকলে এক ধরনের, আলো না থাকলে হচ্ছে আরেক ধরনের, কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে। সব বিক্রিয়ার ক্ষেত্রে যে এই সব কিছু ম্যাটার করে ওটা কিন্তু আমার ডিপেন্ড আর কি। সব বিক্রিয়ার ক্ষেত্রেই হচ্ছে যে কিছু কিছু জিনিস ম্যাটার করে, কিছু কিছু জিনিসের উপর ধরো যে নাই। কিছু কিছু বিক্রিয়া আছে যেমন ধরো যে আলোর উপর নির্ভরশীল আসলে না, আলো না থাকলেও বিক্রিয়াটা ভালোভাবে চলবে। আবার ধরো যে কিন্তু কিছু কিছু বিক্রিয়া যেমন ধরো যে প্রভাবক লাগে না, অটোমেটিকভাবে সে ভালোভাবে বিক্রিয়া করতে পারে আর কি, এরকমও ব্যাপার স্যাপারগুলো আছে। বাট এই সবগুলোর উপরে আসলে বিক্রিয়ার হার নির্ভর করে, যে বিক্রিয়াটার হারটা বাড়বে নাকি কমবে আর কি এরকম, বুঝতে পারছো? আচ্ছা, দেখি একটা প্রশ্ন আছে আমাদের কাছে যে এ এর সাথে যদি বি বিক্রিয়া করে তখন দেখা যায় পি তৈরি করছে, সঠিক হার সমীকরণ বের করতে বলছে আর কি। তাহলে আমরা খেয়াল করে দেখি, এ এর মাধ্যমে করতে পারি, বি এর মাধ্যমে করতে পারি। এ এর মাধ্যমে করলে কি ডি অফ এ ডিভাইড বাই ডিটি, বি এর মাধ্যমে করলে ডি বি ডিভাইড বাই ডিটি, সামনে 2 দিয়ে ভাগ করা লাগতো আর কি। বাট দ্য প্রবলেম ইজ এইখানে দেখতেছি কে নামে একটা আজগবি জিনিস একটা চলে আসছে, এই পাশে আবার কিছু জিনিসপত্র চলে আসছে, বাট এটা তো আমরা এখনো পড়িনি, তাই না? তাহলে বিক্রিয়ার হার এখন আসলে শেষ হয়নি, আমরা একটা লেভেলে মাত্র পড়ছি, আরও জিনিসগুলো আসলে বাকি আছে। ঠিক আছে, তো এটা দেখি আমরা পরের ভিডিওতে গিয়ে দেখি, পরের লেকচারে গিয়ে। এই লেকচারটা আমরা অলরেডি একটু বড় করে ফেলছি, প্রথম লেকচার, দ্যাটস ওয়াই আমাদের একটু সময়ও লাগছে, তাই না? তো আমরা দেখি যে কী কী পড়ছি আপাতত, ওই পার্টটা আমরা পরের ভিডিওতে গিয়ে পড়বো আর কি। আমরা আপাতত এখান থেকে যা যা পড়লাম, আমরা শুরু করছিলাম হচ্ছে কোথার থেকে, আমরা শুরু করছিলাম হচ্ছে গ্রিন কেমিস্ট্রি থেকে শুরু করছিলাম আর কি। আমরা গ্রিন কেমিস্ট্রি এই পার্ট থেকে শুরু করছিলাম, এটা আমরা পড়ছি। সেখান থেকে আমরা 2টা ফ্যাক্টর পড়ছি আর কি, একটা পড়ছি অ্যাটম ইকোনমি পড়ছিলাম, আরেকটা পড়ছিলাম আমরা কি বলতো, আমরা আরেকটা পার্ট পড়ছিলাম হচ্ছে ই ফ্যাক্টর পড়ছিলাম আর কি। আমরা বলছিলাম কোনোটা বিক্রিয়ার জন্য কোনটা যেন ভালো হয় আর কি। আমরা বলছিলাম কোনোটা বিক্রিয়ার জন্য যদি অ্যাটম ইকোনমি যদি হাই হয় এটা ভালো, তারপরে হচ্ছে কি ই ফ্যাক্টর আমাদের কাছে কেমন হইতে হবে, ই ফ্যাক্টর আমাদের কাছে হচ্ছে এটা লো হইতে হবে আর কি, ই ফ্যাক্টর আমাদের কাছে লো হইতে হবে, এটা হচ্ছে ব্যাপার স্যাপারটা, বুঝছো? আচ্ছা, তারপর আমরা এখান থেকে পড়ার পরে কি পড়ছি, আমরা গিয়ে রিয়াকশন পড়ছি। রিয়াকশন পড়তে গিয়ে আমরা সেখান থেকে গেলাম কোথায়, আমরা গেছি হচ্ছে সেখান থেকে কলিশন বা আমরা সংঘর্ষে গেছি আর কি, কলিশন বা আমরা সংঘর্ষে গেছি। সেখান থেকে যাওয়ার পর আমরা অ্যাক্টিভেশন এনার্জির দিকে গেছিলাম। তারপর আমরা সেখান থেকে গেছিলাম কোথায়, আমরা রিয়াকশনের টাইপসে গেছি আর কি, আমরা রিয়াকশন টাইপসের দিকে গেছি আর কি। রিয়াকশন টাইপস যখন পড়লাম তখন আমাদের কাছে 3টা টাইপের রিয়াকশন পড়ছি, সেটা লিখতেছি না, বাট পড়ছি আর কি আমরা এখানে। পাশাপাশি এখান থেকে আমরা রিয়াকশন রেটে গেছি, আমরা এখান থেকে রিয়াকশন রেটে গেছি। সো সেই রিয়াকশন রেটটার ক্ষেত্রে আমাদের কাছে কেমন ছিল বলো তো, এটার ক্ষেত্রে আমরা একটা লেভেল পর্যন্ত পড়ছি আর কি। তো হচ্ছে আমরা লেভেল 1 পড়ছি আর কি, হ্যাঁ, রিয়াকশন লেভেল রেটের লেভেল 1 পড়ছি, বাট আরও একটা লেভেল আছে যেটা আমরা করি নাই, যার আমরা একটা প্রশ্ন কিন্তু পারিও নাই, এটা আমরা পড়বো, সামনের দিকে পড়লেই ক্লিয়ার হয়ে যাবে আর কি এখান থেকে। এই পর্যন্ত আমাদের আজকের লেকচারটা থাকবে, আমাদের নেক্সট লেকচারে গিয়ে আমরা হচ্ছে রিয়াকশন রেট করবো এবং আদার্স কিছু জিনিসপত্র যেগুলো আছে সেটাও করবো আর কি এরকম করে। সো এই লেকচার থেকে আমাদের কাছে আসলে আইডিয়া কতটুকু আসলো, যা যা আমরা পড়ছি আর কি, আমাদের আইডিয়া তো অনেক কিছুই হয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি না, এই চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা চ্যাপ্টার। সো এটাকে হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি একটা পার্ট বলে। তো এইটাকে আসলে আত্মস্থ করাটা বা নিজের মধ্যে নেওয়াটা একটু চ্যালেঞ্জ।
সেটার জন্য তোমাকে কী করতে হবে আর কি, তোমার নিজেকে একটু নোট করতে হবে আর কি, ঠিক আছে। এইখানে একটা ফাঁকা জায়গা রাখছি, আমার টার্গেটটা হচ্ছে এই প্রত্যেকটা ভিডিওর মধ্যে যাকে নাম রাসায়নিক পরিবর্তনে আমরা করব এই প্লেলিস্ট জুড়ে, সেখানে শেষের দিকে একটা ফাঁকা জায়গা রাখবো, সেখানে একটা ছোটো ছোটো করে একটা ওয়ার্ড লিখবো যা কিনা তোমাকে ছোট্ট একটা পরিবর্তন করতে সহযোগিতা করবে আর কি, ঠিক আছে। সো সেই ওয়ার্ডটা আমার কাছে আজকে যেটা মনে হয় আর কি, যেটাকে বলতেছিলাম এরকমটা করে যে একটু জিনিসটা খেয়াল করবা, চেজ ইয়োর ড্রিম। ওয়ার্ডও হইতে পারে, একটা সেন্টেন্স হইতে পারে, যেদিন যেটা মনে পড়বে সেদিন সেটাই লিখবো আর কি। আমার কাছে যেটা মনে হয় যে যদি স্টুডেন্ট টিচারের মাঝখানে যদি এই সম্পর্কটা না থাকে, যে কে কীভাবে পড়বে, কী স্বপ্ন দেখবে, এই জিনিসগুলো যদি ডিসকাশন যদি না হয়, তখন একটা মানুষ আসলে নতুন করে শেপে আসে না, একটা মানুষ আসলে নতুন করে পরের দিন কী করবে এটা আসলে করে না আর কি। এরকম আমরা শুধুমাত্র একটা মানুষকে পড়তেই বলি, বাট পড়তে বললে সবসময় আসলে সব কিছুর ভালো সমাধান আসলে আসবে না, বরং তাকে কী করা দরকার, এই পড়াশোনা করে সে কী করবে, বা এখন পড়াশোনার বাইরে গিয়ে তার লাইফে আসলে কেমন হবে, এগুলো নিয়ে আসলে আলোচনা করা দরকার আর কি। সো দ্যাট ইজ ওয়াই আমার কাছে এই স্লাইডটা থাকবে প্রত্যেকটা লেকচারের শেষে। সো আমার কাছে এই মুহূর্তে মনে হইতেছে এটা, যেটা মাথার মধ্যে যা আসবে লেকচার করাতে আমি সেটাই লিখবো আর কি, এরকম। এই জন্য ফাঁকা জায়গাটা রাখছে আর কি, লেকচারের ফ্লোতে যা আসবে। চেজ ইউর ড্রিম এই কথাটা কেন বলতেছি, আমরা সবসময় যেন সবাই আসলে স্বপ্ন দেখি আর কি, এর কথা সত্যি। আমিও স্বপ্ন দেখি যে আমি আসলে একটা মানে মানে ভালো মানুষ হব, আমার মাঝখানে কোনো খারাপ গুণ থাকবে না, আমি এই স্বপ্নটা দেখি। আমার মাঝখানে হচ্ছে সমাজের মধ্যে অন্ততপক্ষে আমি কারো কোনো ক্ষতি করবো না, কারো দূরে টাকা পয়সা মারি খাবো না আর কি, এটা আমি স্বপ্ন দেখি। কিন্তু এই স্বপ্ন শুধু দেখলে হবে না, এই স্বপ্নের জন্য আসলে কাজ এখন থেকে শুরু করা লাগবে আর কি। তো তুমিও তো একটা স্বপ্ন দেখো, তাই না? তুমি বর্তমান তোমার কাছে আসলে কি স্বপ্নর যে দেখার ক্যাটাগরিটা না একটু কম। হ্যাঁ, তো তোমার বয়সী অনেকেই আবার আছে তারা স্বপ্নগুলো একটু ভিন্ন আঙ্গিকে দেখে, ভিন্নভাবে দেখে আর কি। বাট মেজরিটি তোমরা বর্তমান স্বপ্ন দেখতেছো আসলে কীরকমভাবে, যে আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা করে আমার একটা ভালো রেজাল্ট হবে, ভালো রেজাল্ট বলতে আমি 100তে একদম 100ই পাইতে চাই, পাশাপাশি হচ্ছে যে আমি সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হইতে চাই, অথবা আমি আমার কলেজের মধ্যে ফার্স্ট হইতে চাই, এরকম কোনো একটা স্বপ্ন দেখতেছো। অথবা আমি এখানে ভালো করে পড়াশোনা করার পরে আমি বুয়েটে, আমি ঢাকা মেডিকেলে, অথবা আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করতে চাই, এরকমও অবশ্যই স্বপ্ন কেউ না কেউ দেখতেছো আর কি। অথবা অন্য কেউ স্বপ্ন দেখতেছো আসলে কি আমি হার্ভার্ডে গিয়ে পড়তে চাই, আমি প্রিন্সটনে গিয়ে পড়তে চাই, এরকমও হতে পারে। সো যেটাই তুমি স্বপ্নগুলো দেখতেছো, এই স্বপ্নগুলো তোমার কাছে কিন্তু এগুলোর মধ্যেই কিছু একটা আসলে আছে, এর বাইরে থাকতে পারলেও থাকতে পারে, কোনো সমস্যা নাই। বাট এই স্বপ্নগুলো করার জন্য শুধুমাত্র প্রতিদিন স্বপ্নটা দেখলে আসলে হবে না, ওইটাকে পূর্ণ করার জন্য, এটাকে চেজ করার জন্য আসলে তোমাকে কী করা দরকার, চেজ করা উচিত। চেজ করা মানে হচ্ছে কি, যে এটার পিছনে তোমারও দৌড়ানো উচিত। ধরো তুমি আজকে সকালে ওয়ান ফাইন মর্নিং তুমি ডিসিশন নিছো যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে আমি মেডিকেলে পড়তে চাই, এটা হচ্ছে আমার একটা ড্রিম। তাহলে এই ড্রিমটার জন্য তোমাকে কী করা দরকার, প্ল্যান করা দরকার, যে তুমি আসলে কীভাবে পড়বা। তুমি কিন্তু জানো অলরেডি, ইউটিউবে গিয়ে সার্চ দিলে একদম অহরহ পাওয়া যাবে কীভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া যায়, কীভাবে এটাতে ফার্স্ট পাওয়া যায়, এরকম অনেকগুলো জিনিসপত্র আছে। বাট তুমি সবটা রাস্তাটা জানো, বাট তোমার আসলে কাজ করা কিন্তু শুরু হয়নি। সো আমি তোমাকে এখন থেকেই বলবো, এই ভিডিও শেষের থেকে তুমি এখনই কাজ করা শুরু করো আর কি। কাজটা তুমি করবা কীভাবে, তোমার কয়েকটা কাজ, তার মধ্যে সবচেয়ে প্রাইম কাজটা যেন পড়ার টেবিলে বসে থাকো, বসে থেকে ওখানে বসেই চিন্তা করো, ওখানে বসেই তুমি লিখো, ওখানে বসেই তুমি খাওয়া দাওয়া করো, যা করো তুমি ওইখানেই করো আর কি। কারণ আপাতত ওটাই হচ্ছে তোমার জন্য দুনিয়াটা আপাতত। তুমি যদি বাসায় ফ্যামিলি মেম্বারের সাথে কথাও বলো, আমার মনে হয় তোমার পড়ার টেবিলের মধ্যে বসে থাকা অবস্থায় কারোর সাথে তোমার ডিসকাস করতে পারলে ভালো আর কি। কারণ ওটাই বর্তমানে তোমার দুনিয়াটা হচ্ছে ওটাই, তোমার যদি স্বপ্নটা এরকম টাইপের হয় আর কি। সো এই জন্য বলবো ভাইয়া, নিজের স্বপ্নটাকে চেজ করার জন্য নিজের মতো করে গোছাও, নিজের মতো করে একটা রাস্তা তৈরি করো আর কি। তাহলে তুমি যদি রাস্তা তৈরি করতে শুরু করো, দেখবা রাস্তাই তোমাকে রাস্তা বলে দেবে। ওকে, সো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ পরের ভিডিও থেকে আবার কথাবার্তা হবে, যে পরের ভিডিও থেকে আমরা যেখান থেকে পড়াশোনা শুরু করছিলাম সেটাও পড়বো। পাশাপাশি যদি তোমাদের জীবনের কোনো একটা অংশে ভাইয়া কোনো একটা জায়গায় ভালো একটা সাপোর্টিভ কোনো কথা বলতে পারি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সো দ্যাটস ওয়াই আমি এই ক্লাসটাকে বা প্রত্যেকটা ভিডিওকে এভাবে সাজিয়েছি আর কি। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।